আসসালামু আলাইকুম প্রিয় অ্যাক্সেসবাসী, আশা করি সবাই ভালো আছেন। সেই মাহেন্দ্র ঘন আমাদের মাঝে খুব তাড়াতাড়ি এসে পড়েছে। হ্যাঁ, আর দেরি না করে আমাদের সব অনেক জনপ্রিয় একজন মেন্টর, যার কথা না বললেই না, এবং আমরা স্যারকে বিভিন্নভাবে চিনে থাকি। একজন মানুষ কত দিক দিয়ে তার সফলতার ছোঁয়া, মানে সফলতার ছোঁয়াটাকে যে সব জায়গায় যে ছড়িয়ে দিতে পারে, তার বাস্তবিক প্রমাণ হচ্ছে আমাদের অন্যতম মেন্টর, শ্রদ্ধেয় মেন্টর ডক্টর হাসান শাহরিয়ার কলল স্যার। স্যার একাধারে সব জায়গায় তার যে পরিচয়, সব জায়গায় স্যার হচ্ছে তার পরিচয়কে বিরাজমান রেখেছেন। ঠিক তেমনই ভাবে আজকে ৮০,০০০ মেডিকেল অ্যান্ড ডেন্টাল স্টুডেন্টের এই প্ল্যাটফর্মে স্যার আমাদের মাঝে তার ব্যস্ততম সময় থেকে কিছু সময় দিবেন। এবং চলুন আমরা আমাদের প্রিয় জনপ্রিয় মেন্টর ডক্টর হাসান শাহরিয়ার কলল স্যারের কাছ থেকে আজকে আমরা সেই সেশনটা উপভোগ করি। ধন্যবাদ স্যার। স্যার, আপনি শুরু করতে পারেন। থ্যাংক ইউ রিয়াদ। আমার মনে হয় অনেক বেশি বলা হয়ে গেছে, ইন্ট্রোডাকশনটা অনেক বেশি ভারী হয়ে গেল, মানে ক্লাসের চেয়েও মনে হয় ইন্ট্রোডাকশন ভারী হয়ে গেল আর কি। এনিওয়ে, অল দ্য স্টুডেন্টস ওয়েলকাম। আমরা আজকে কথা বলবো, তোমরা নিশ্চয়ই জানো যে কার্সিনোমা এসোফ্যাগাস এটা একটা গুরুত্বপূর্ণ অ্যাজ এ ডিজিজ, সেটাও খুব গুরুত্বপূর্ণ। আর হচ্ছে পরীক্ষা পাশের জন্য, যেটা মানে ফিফথ ইয়ার একটা স্টুডেন্টের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার পরীক্ষা পাস। হ্যাঁ, আমরা ক্লিনিক্যালি অনেক কিছুই শিখবো সারা জীবন ভরে, আমিও এখনো শিখছি, কিন্তু সেটা পরীক্ষার জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কার্সিনোমা এসোফ্যাগাস। সো আমরা আমার স্লাইডে চলে যাই সরাসরি, টাইম সময় নষ্ট না করে। আমার মনে হয় সবাই দেখতে পাচ্ছ, তাই না? জি স্যার, দেখা যাচ্ছে। স্যার, আপনি হচ্ছে স্লাইড শো করে দেন। ওকে, তো আজকে আমরা আপনার ভিডিওটা অন করলে, স্যার ভিডিওটা অফ হয়ে গেছে, স্যার ভিডিওটা অন করলে ভালো হতো। ও, ভিডিও অন করে রাখবো স্যার, মানে স্যার ভিডিও অন বলতে আমি বুঝাচ্ছি স্যার আপনার ভিডিওটা অফ হয়ে গেছে, ভিডিওটা অন করলে ভালো হতো স্যার। ভালো হতো। আচ্ছা আচ্ছা, দাঁড়াও। ঠিক আছে, জি স্যার। স্যার স্লাইড শো করে দেন, তাহলে হচ্ছে ভালো হয়। ওকে, এখন ঠিক আছে? জি স্যার। জি স্যার। জি স্যার, পারফেক্ট। ওকে, তো আজকে আমরা কথা বলবো, আমি যেটা বললাম, কার্সিনোমা এসোফ্যাগাস নিয়ে। কার্সিনোমা এসোফ্যাগাস হচ্ছে আমাদের যে এসোফ্যাগাস, এসোফ্যাগাস, তো এসোফ্যাগাসের এক ধরনের ম্যালিগন্যান্সি। সো কার্সিনোমা শব্দটা ব্যবহার করাটা সবসময় যৌক্তিক না, কারণ হচ্ছে যে ইসোফ্যাগাসের ম্যালিগন্যান্সি বিভিন্ন রকম হতে পারে, কিন্তু যেহেতু কার্সিনোমা ইসোফ্যাগাস ইজ দ্য কমনেস্ট, সেই কারণেই আমরা আজকে এই টার্মটাই ব্যবহার করব। সো আমরা শুরুতে যেটা করতে চাই সেটা হচ্ছে যে অ্যানাটমি আসলে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা আসলে আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে দেখা যায় যে এমন কঠিন করে এটাকে পড়ানো হয়, এবং জিনিসটা এত নন প্র্যাকটিক্যাল থাকে, যে কারণে হচ্ছে আমরা অ্যানাটমিটাকে খুব গুরুত্ব দিতে চাই না। কিন্তু যত আমাদের বয়স বাড়তে থাকে, স্পেশালি ফর সার্জনস, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো এভরি ডিটেলস অফ দ্য অ্যানাটমি অফ অ্যান অর্গান। তো আমি শুরুতে এটাকে ক্লিনিক্যাল অ্যানাটমি বলেছি, থিওরিটিক্যাল কোনো অ্যানাটমি না। জাস্ট আমি কয়েকটা জিনিস একটু দেখাবো, যাতে তোমাদের একটা কনসেপ্ট ডেভেলপ করে ইসোফ্যাগাস সম্পর্কে। সো তোমরা সবাই জানো যে এটা একটা মাস্কুলার টিউব। সো ইট ইজ মেড অফ মাসেল। হ্যাঁ, একটা মাস্কুলার টিউব, এবং এটার লেন্থ হচ্ছে 25 সেন্টিমিটার,
লেন্থটা জানা এই জন্য ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে একটু পরেই আমরা দেখব যে যখন এটার ডায়াগনোসিস এবং ম্যানেজমেন্টে আমরা যাব, তখন দেখব যে লেন্থ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর any esophageal disease, especially the esophageal malignancies. So it is a hollow muscular tube which is 25 centimeter in length, and it spans from the cricopharyngeus. You see, at the cricoid cartilage, there is a muscle called cricopharyngeus, and it starts from the cricoid cartilage to the gastroesophageal junction. So it extends from the C7 to T10, cervical 7 vertebra to thoracic 10 vertebra. It's a 25 centimeter long, elongated muscular tube. তারপরে যেটা আমাদের জানা দরকার যে কনস্ট্রিকশনস, ইট হ্যাজ 4 কনস্ট্রিকশনস, 4টা জায়গায় এই ইসোফ্যাগাসে কনস্ট্রিকশন থাকে। এটা আসলে একদম একটা এন্ডোস্কোপিক ফাইন্ডিং, কিন্তু এটারও একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে বলেই এই জিনিসটা আমি তোমাদেরকে বলছি। তার মধ্যে একটা হচ্ছে কি, অ্যাট দ্য স্টার্টিং ক্রিকোফ্যারেঞ্জিয়াল যে জাংশনটা আছে, এই যেখানে এটা শুরু হচ্ছে সেইখানে এই জিনিসটা একটু চিকন। দেন when it is crossed by the aortic arch, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দিস ইজ দ্য aorta, সো ইট ইজ দ্য ডিসেন্ডিং aorta। এইখানে আসলে aortic আর্চটা থাকে, এখানে একটা কনস্ট্রিকশন থাকে। দেন হচ্ছে when it is crossed by left bronchus, then finally when it pierces the diaphragm, so here। তাহলে এই 4টা জায়গায় কনস্ট্রিকশন থাকে। এটা এটা ক্লিনিক্যালি কখনোই পাওয়া যাবে না, এটা জাস্ট একটা এন্ডোস্কোপিক ফাইন্ডিং, কিন্তু এটা একটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে। আরেকটা জিনিস হচ্ছে হিস্টোলজিটা খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে ইসোফ্যাগাসের ক্ষেত্রে, কারণ আমরা সবাই জানি যে পুরো গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্রাক্ট এর histology more or less similar except this esophagus. ইসোফ্যাগাসটার কিন্তু ওর পুরো যে আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্রাক্টের যে হিস্টোলজি আছে সেটার সাথে থেকে একটু ডিফারেন্ট। হাউ? আমরা সবাই জানি যে স্টমাক থেকে শুরু করে আপ টু রেকটাম আমাদের পুরো গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্রাক্ট 4টা হিস্টোলজিক্যাল লেয়ারে ডিভাইডেড থাকে। তার মধ্যে মিউকোসা, সাবমিউকোসা, মাস্কুলারিস অ্যান্ড ফাইনালি সেরোসা। একমাত্র দিস ইজ দ্য পার্ট, দ্য ইসোফ্যাগাস, এখানে দেখবা যে মিউকোসা, সাবমিউকোসা, মাস্কুলার অ্যান্ড দেন ফাইব্রাস লেয়ার। দ্যাট মিনস দেয়ার ইজ নো সেরোসা। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাটা তোমরা মনে রাখো। তারপরে কেন এটা ইম্পর্টেন্ট আমরা একটু পরে আস্তে আস্তে এটা আনভেইল হবে। সো এইখানে আমি যে বলেছিলাম যে ডিস্টেন্সটা ভেরি ইম্পর্টেন্ট, দেখো এখানে এই ডিস্টেন্সের উপর ভিত্তি করে কিন্তু ইসোফ্যাগাসকে আসলে 3টা ভাগে ভাগ করা হয়েছে, বা আমরা যদি বলি 4টা ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে সার্ভাইকাল ইসোফ্যাগাস, দেন থোরাসিক, যেটা আপার থোরাসিক অ্যান্ড মিড থোরাসিক অ্যান্ড লোয়ার থোরাসিক, অর এটার একটা পার্ট হচ্ছে অ্যাবডোমিনাল ইসোফ্যাগাস। তাহলে সার্ভাইকাল, আপার থোরাসিক, মিড থোরাসিক অ্যান্ড লোয়ার থোরাসিক, এখানে কিন্তু কোনো অ্যানাটমিক্যাল বাউন্ডারি নাই যেটা দিয়ে আমরা বুঝতে পারি যে দিস ইজ দ্য সার্ভাইকাল ইসোফ্যাগাস, দিস ইজ থোরাসিক ইসোফ্যাগাস। নো, এরকম কোনো স্পেসিফিক বাউন্ডারি নাই। তাহলে আমরা কিসের উপর ভিত্তি করে এটাকে ভাগ করি? ডিস্টেন্স। সো আমরা হিসাব করি এন্ডোস্কোপিক্যালি যে ডিস্টেন্সটা পাওয়া যায় সেখান থেকে। So upper incisor থেকে if it is up to 18 centimeter from the upper incisor, this is cervical esophagus. Then up to 24 centimeter, it is upper thoracic. Then up to 32 centimeter, it is mid thoracic, and up to 40 centimeter from upper incisor, it is lower thoracic. এখন আমি বলছি যে 25 সেন্টিমিটার লেন্থ, তাহলে 40 সেন্টিমিটার ফ্রম ইনসিসর, তাহলে ইনসিসর থেকে এইটার যে স্টার্টিং পয়েন্ট অর্থাৎ ক্রিকোফ্যারেঞ্জিয়াস মাসেল বা ক্রিকয়েড কার্টিলেজের ডিস্টেন্সটা হচ্ছে 15 সেন্টিমিটার। তাহলে 15 প্লাস 25 টোটাল 40 সেন্টিমিটার। তাহলে আমরা আসলে এখানে ডিস্টেন্সটা আমরা মাপি হচ্ছে ফ্রম ইনসিসর টিথ। ওকে, নাও আমরা যেটা বলছিলাম যে এই 4 রিজিয়নস অফ ইসোফ্যাগাস, সার্ভাইকাল, আপার থোরাসিক, মিড থোরাসিক,
অ্যান্ড লোয়ার থোরাসিক। এখানে আরেকটা ছবি দিয়ে জাস্ট ওই জিনিসটাকে দেখানোর চেষ্টা করা হয়েছে যে হাউ দ্য 4 regions of esophagus is demarcated. এবারে আসো আরেকটা জিনিস, ইসোফ্যাগাসের লিম্ফ্যাটিক ড্রেনেজ। আমি কিন্তু ব্লাড সাপ্লাই বা অন্য কিছুতে যাই নাই, কারণ হচ্ছে যে ওগুলা তোমরা থিওরিটিক্যালি নিশ্চয়ই পড়ছো এবং আরো পড়বা, বাট লিম্ফ্যাটিক ড্রেনেজ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। সো ওয়াই লিম্ফ্যাটিক ড্রেনেজ ইজ ইম্পর্টেন্ট? Lymphatic drainage is important because esophagus has got rich mucosal and submucosal lymphatic system. এবং the most important thing is that the submucosal lymphatics may extend long distance. তার মানে হচ্ছে যখনই একটা টিউমার তৈরি হচ্ছে এবং সেটা সাবমিউকোসাতে পৌঁছাচ্ছে, তখনই কিন্তু এটা সাবমিউকোসাল প্লেক্সাস দিয়ে it can go beyond the macroscopic margin. এটাই হচ্ছে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো যে আমরা সাধারণত দেখি যে একটা টিউমারকে আমরা হয়তো ব্রেস্ট ক্যান্সার ক্ষেত্রে যেখানে মাত্র 1 মিলিমিটার মার্জিন নিলেই হয়, এখন সেখানে কার্সিনোমা ইসোফ্যাগাসের ক্ষেত্রে দ্য ডিস্টেন্স বলা হয়ে থাকে প্রক্সিমালি it is like 8 to 10 centimeter and for distally it is 5 centimeter. এটা কিন্তু অন্য যে কোনো ক্যান্সারের থেকে ইসোফ্যাজিয়াল ক্যান্সারের একটা ইউনিক বৈশিষ্ট্য। কারণ হচ্ছে যে এই ইসোফ্যাজিয়াল ক্যান্সার তার সাবমিউকোসাল প্লেক্সাস দিয়ে আসলে লং ডিস্টেন্সে স্প্রেড করতে পারে, যেটা ম্যাক্রোস্কোপিক ডিজিজ থেকে আরো অনেক দূরে। সে কারণে এটা টিউমার ফ্রি মার্জিন পাওয়াটা কিন্তু একটু ডিফিকাল্ট। এবং তারপর সাবমিউকোসাল প্লেক্সাস থেকে এটা কোথায় কোথায় যায়, রিজিয়ন লিম্ফ নোডস লাইক সার্ভাইকাল, মেডিস্টিনাল, প্যারাইসোফ্যাজিয়াল, লেফট গ্যাস্ট্রিক অ্যান্ড সিলিয়াক এক্সিস রিজিয়ন। এবার আসো আমরা একটু এপিডেমিওলজি নিয়ে কথা বলি। ইসোফ্যাজিয়াল ক্যান্সার কিন্তু খুব যে কমন সেটা যেমন না, কিন্তু আনকমনও না। এটা হচ্ছে গ্লোবোক্যান 2018। গ্লোবোক্যান হচ্ছে গ্লোবাল ক্যান্সার অবজারভেটরি। এটা WHO একটা কনসার্ন, এবং তারা যেটা করে প্রতি বছর তারা সারা পৃথিবীর ক্যান্সার রিলেটেড ডেটাগুলো প্রিপেয়ার করে থাকে। সো এটা 2019-এ প্রকাশিত 2018-এর ডেটা এটা। সেখানে দেখা যাচ্ছে যে আমাদের পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে প্রিভ্যালেন্ট ক্যান্সার হচ্ছে লাং ক্যান্সার। সো ইটস আ সো I should rather say incidence, highest incidence. It's not prevalence. So estimated number of new cases in 2018, এটা কখনোই আসলে অ্যাকুরেট এক্সাক্ট ফিগারটা পাওয়া যায় না, ইট ইজ এস্টিমেটেড, একটা এস্টিমেশন করা হয় অনেকগুলো অ্যাভেলেবল ডেটা থেকে। সো লাং ক্যান্সার হচ্ছে হাইয়েস্ট ইনসিডেন্স, আর এই সিরিয়ালে ইসোফ্যাগাস হচ্ছে 7th। সো সেটা কিন্তু সংখ্যাটা কিন্তু অনেক কম না। সো আমি যেটা বলছিলাম, esophageal cancer is the 7th leading cause of cancer deaths and it accounts for 1% of all malignancy and 6% of all GI malignancy. It's most common in China, Iran, South Africa, India, and former Soviet Union. The incidence rises steadily with age, reaching a peak in the 6th to 7th decade of life. Male predominance আছে এটার, এবং দেখা গেছে আফ্রিকান আমেরিকান মেলসরা বেশি আক্রান্ত হয়। দ্যাট মিনস এটার একটা যারা হোয়াইট তাদের কম হয়, আর যারা আফ্রিকান আমেরিকান, নিগ্রয়েড অর আমাদের এই সাবকন্টিনেন্টে কিন্তু কার্সিনোমা ইসোফ্যাগাস বেশ প্রিভ্যালেন্ট। এটা টাইপ মোস্টলি এসসিসি মানে স্কোয়ামাস সেল কার্সিনোমা বেশি হয়, বাট এডেনোকার্সিনোমা আস্তে আস্তে অনেক বাড়ছে। এর কারণ হচ্ছে যে যখনই ইসোফ্যাজিয়াল ক্যান্সার কে গ্যাস্ট্রোইসোফেজিয়াল জাংশন, লোয়ার ইসোফ্যাগাস এবং আপার স্টোমাক, এখন কিন্তু এই তিনটা এন্টিটিকে একসাথে চিন্তা করা হয়। এবং যেহেতু জিআরডি
বা গ্যাস্ট্রোইসোফ্যাজিয়াল রিফ্লাক্স ডিসঅর্ডার, ব্যারেটস ইসোফ্যাগাস অ্যান্ড ওবেসিটি, এগুলো যেহেতু বাড়ছে আস্তে আস্তে, ততই দেখা যাচ্ছে যে আগে দেখা যায় এসসিসি সবচেয়ে বেশি, এখন এডেনোকার্সিনোমাও কিন্তু আস্তে আস্তে বাড়ছে। সো এখন দেখা যাচ্ছে যে adenocarcinoma is most common in the lower third of the esophagus, accounting for over 65% of cases. So what are the risk factors? কি কি কারণে এই squamous cell carcinoma এবং adenocarcinoma হয়? So most important factor is smoking and alcohol. There are some other dietary factors, then underlying esophageal disease like achalasia, then caustic stricture, tylosis, and some genetic abnormalities as well. What are the risk factors of adenocarcinoma? The Barrett's esophagus, একটু আগে আমি যেটা বলছিলাম, then gastroesophageal reflux disease and the hiatal hernia. তোমরা সবাই hiatal hernia জানো যে esophageal hiatus দিয়ে যদি ইসোফ্যাগাসটা ভিতরে চলে যায় তাহলে আমরা এটাকে hiatal hernia বলি। আমি একটু 1 মিনিটের জন্য একটু ব্রেক নিচ্ছি, আমার একটা পেশেন্টের ফলো আপের জন্য ফোন দিয়েছে। হ্যালো। হ্যাঁ, এখন না, কালকে, আজকে পাবে না। সরি, আমি একটা পেশেন্ট আমার অপারেশন করে আসছিলাম, সেটার ফলো আপটা একটু শুনতে হলো আমাকে। ওকে, তো আমি যেটা বলছিলাম যে এডেনোকার্সিনোমা রিস্ক ফ্যাক্টরের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ব্যারেটস ইসোফ্যাগাস and gastroesophageal reflux disease and hiatal hernia. Obesity, smoking, and increased esophageal acid exposure such as Zollinger-Ellison syndrome. Okay. সো আমরা ব্যারেটস ইসোফ্যাগাসটা নিয়ে একটুখানি কথা বলতে চাই, কারণ এটা কিন্তু আস্তে আস্তে অনেক বাড়ছে এবং সেটার কারণে দেখা যাচ্ছে যে এই এডেনোকার্সিনোমা অর্থাৎ লোয়ার থার্ডের ইসোফ্যাজিয়াল ক্যান্সারের পরিমাণও কিন্তু বাড়ছে। ব্যারেটস ইসোফ্যাগাসটা কি ইজ নাথিং বাট metaplasia of the esophageal lining. Metaplasia of the esophageal epithelial lining. তোমরা দেখো যে এখানে যে ছবিটা আমরা দেখাচ্ছি, এখানে দেখো স্কোমাস মিউকোসা এবং নিচে হচ্ছে তোমার মানে আমাদের যে কলামনার এপিথেলিয়াম। কিন্তু যেটা হয় ব্যারেটসে আস্তে আস্তে কলামনার এপিথেলিয়ামটা প্রোগ্রেসেস আপওয়ার্ডস এবং স্কোয়ামাস এপিথেলিয়াম ইজ রিপ্লেসড বাই কলামনার এপিথেলিয়াম। তার মানে হচ্ছে দেখো এই যে এখানে স্কোয়ামা কলামনার যে জাংশনটা, আমার কার্সরটা তোমরা যদি সবাই দেখতে পাও তাহলে দেখো যে আস্তে আস্তে এই জিনিসটা উপরে উঠে যাচ্ছে। সো এই যে কনভার্সন অফ ওয়ান কাইন্ড অফ এপিথেলিয়াম টু আদার, এবং এখানে মেটাপ্লাসিয়া আর নিওপ্লাসিয়ার মধ্যে পার্থক্য হচ্ছে নিওপ্লাসিয়াতে হচ্ছে এটা নিওপ্লাস্টিক চেঞ্জ হয়, মেটাপ্লাসিয়াতে কিন্তু কোনোটাই ম্যালিগনেন্ট চেঞ্জ না, ইটস প্রি ম্যালিগনেন্ট। কিন্তু এখানে একটা স্কোয়ামাস এপিথেলিয়াম রিপ্লেসড হবে কলামনার এপিথেলিয়াম দিয়ে, ঠিক আছে? সো কলামনার এপিথেলিয়ামটা আস্তে আস্তে আপওয়ার্ডস গ্রো করবে এবং এখানে বলছে 0.5% অ্যানুয়াল রেট অফ নিওপ্লাস্টিক ট্রান্সফরমেশন ব্যারেটস ইসোফ্যাগাসে। সো প্যাটার্ন অফ স্প্রেড, এই ক্যান্সারটা কিভাবে ছড়াতে পারে? এখানে বলছে যে আমি যেই কথাটা আমরা একটু আগেই অ্যানাটমিতে আলোচনা করছিলাম যে হিস্টোলজিক্যালি এইটা এই ইসোফ্যাগাসটা ডিস্টিংক্ট ফ্রম অল দ্য জিআইটি, সেটা হলো এটা নো সেরোসেল কাভারিং, কোনো সেরোসেল কাভারিং নাই। সো এটা কি হচ্ছে
খুব সহজেই ইট ক্যান invade the contagious structures around the esophagus. তার মানে কি হচ্ছে, এটার সামনে পেছনে যে স্ট্রাকচারগুলো আছে সেটাতে সহজে এটা ইনভেড করতে পারে। যদিও বলছে যে ইট কমনলি স্প্রেড বাই লিমফ্যাটিক্সের বিষয়টা একটু আগে আমি আলোচনা করেছি। এবং আরেকটা বিষয় হচ্ছে লিম্ফ নোডের যে ইনভলভমেন্টটা, এটা টি স্টেজের সাথে রিলেটেড। অর্থাৎ এটা যদি T1 ডিজিজ হয়, T1 T2 নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। সো এটা যদি T1 ডিজিজ হয়, তাহলে যত লিমফ্যাটিক ইনভলভমেন্ট যদি 14 to 21% হয়, if it is a T2 disease, then it increases up to 38 to 60%. And 25 to 30% কেসে হেমাটোজেনাস মেটাস্টেসিস হয় at the time of presentation. তাহলে এই কথাগুলো দিয়ে যেটা আমি বোঝাতে চাচ্ছি সেটা হলো যে ইসোফ্যাজিয়াল ক্যান্সার কিন্তু মোস্ট অফ দ্য টাইম আমাদের কাছে যখন প্রেজেন্ট করে তখন ইট ইজ অলরেডি অ্যাডভান্সড, বিকজ মোস্ট অফ দ্য পেশেন্টস প্রেজেন্ট উইথ ডিসফ্যাজিয়া, অর্থাৎ খাবার গিলতে সমস্যা হচ্ছে। এই কথাটা রোগী বলে যে আমি খাবার খেতে ইচ্ছা করে না, উনি বলে খাবার গিলতে সমস্যা হয়। সো ডিসফ্যাজিয়া ইজ এ লেট ফিচার অফ সিএ ইসোফ্যাগাস। তো কেন এটা হয় সেটা আমি বললাম যে T1 এবং T2 ডিজিজেই আপ টু 60% পর্যন্ত লিম্ফ নোড ইনভলভমেন্ট হয় এবং 25 to 30% কেসে হেমাটোজেনাস মেটস নিয়ে প্রেজেন্ট করে। সো ইট ইজ ভেরি অ্যালার্মিং অ্যান্ড ভেরি ডেঞ্জারাস। মোস্ট কমন সাইটস লাং, লিভার, প্লুরা, বোন, কিডনি, অ্যাড্রেনাল। Median survival with distant mets 6 to 12 months, very poor. So pathological classification যদি আমরা শর্টে বলি, প্রি ইনভেসিভ, ইনভেসিভ। তোমাদের এত কিছু মনে রাখার দরকার নেই, তোমরা শুধুমাত্র এই যেটা আমি বললাম ব্যারেটস, এই একটা নাম মনে রাখো। ব্যারেটস ইসোফ্যাগাসটা হচ্ছে একটা নন প্রি ইনভেসিভ নিওপ্লাসিয়া বা প্রি ইনভেসিভ ডিজিজ বা ইনসিটু ডিজিজ। আর ইনভেসিভের মধ্যে স্কোয়ামাস সেল এন্ড এডেনোকার্সিনোমা, এটাই 95%। দ্যাটস অল, তোমরা এইটুকু মনে রাখলেই হবে। দুইটা টাইপ, স্কোয়ামাস সেল কার্সিনোমা, এডেনোকার্সিনোমা। সহজ করে বললে আপার 2/3 হচ্ছে স্কোয়ামাস সেল থাকে, সো আপার 2/3 হবে স্কোয়ামাস সেল কার্সিনোমা। লোয়ার 1/3 হচ্ছে কলামনার এপিথেলিয়াম থাকে, সো লোয়ার 1/3 হবে এডেনোকার্সিনোমা। ভেরি সিম্পল, এইটুকু মনে রাখবা। কারণ হচ্ছে আমরা জানি যে কলামনার এপিথেলিয়ামে হবে এডেনোকার্সিনোমা, স্কোয়ামাস এপিথেলিয়াম হবে স্কোয়ামাস সেল কার্সিনোমা। এবারে আসো ক্লিনিক্যাল ফিচার। আমি একটু আগেই বলছিলাম যে দ্য মোস্ট কমন ফিচার অর সিমটম ইজ ডিসফ্যাজিয়া, অর্থাৎ পেশেন্ট বলবে যে আমার খেতে সমস্যা হয়। আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে ওয়েট লস, কারণ পেশেন্ট যেহেতু যখন খেতে পারে না খুব দ্রুত তার ওজন কমতে থাকে, কারণ সে কোনো কিছুই গিলতে পারে না। এবং এই ডিসফ্যাজিয়াটা হয় ইনিশিয়ালি ফর সলিড, দেন ফর লিকুইড। তার মানে হচ্ছে যে সে প্রথম দিকে যেটা হয় তার শক্ত খাবার গিলতে অসুবিধা হয়, ধীরে ধীরে দেখা যায় যে সে শক্ত খাবার না, এরপর সে অভ্যস্ত হয়ে যায় আস্তে আস্তে লিকুইড, সেমি সলিড এগুলো খেতে থাকে। কিন্তু একটা সময় হয় যখন সে পানিও গিলতে পারে না, কারণ টিউমারটা যখন পুরো সার্কামফারেন্সকে ঘিরে ফেলে তখন তারা রোগী দেখা যায় একটু পানিও খেতে পারে না, তখনই আসলে সিভিয়ার ওয়েট লসটা শুরু হয় এবং পেশেন্ট গেটস ইমাসিয়েটেড। তারপর হচ্ছে ব্যথা, পেইন, কারণ হচ্ছে যখন তার অবস্ট্রাকশন হবে তখন তার সিভিয়ার পেইন হয়, সে খেতে চেষ্টা করে, গিলতে চেষ্টা করে, কিন্তু খাবারটা পাস হয় না, ফলে খাবার ওখানে জমে যায় এবং তার খুবই পেইন হয়, ওখানে ইনফেকশনও হয় কারণ খাবারটা জমে থাকার কারণে, তখন তার ওইটার জন্য পেইন হয়। এরপর হচ্ছে অ্যানোরেক্সিয়া। অ্যানোরেক্সিয়া মানে হচ্ছে তার খেতে ইচ্ছে করছে না। তাহলে একটা হলো তার ডিসফ্যাজিয়া হচ্ছে সে খেতে পারছে না, আবার অ্যানোরেক্সিয়ার জন্য তার খেতে ইচ্ছেও করছে না। এবং ভমিটিং, ভমিটিং আর একটা কমন ফিচার অফ সিএ ইসোফ্যাগাস। অ্যান্ড সিমটমস অফেন স্টার্ট 3 to 4 months বিফোর ডায়াগনোসিস। এটাই হলো সবচেয়ে খারাপ জিনিস, ইনিশিয়ালি যে টিউমারটাকে কিন্তু ডায়াগনোসিস করা যায় না, মাত্র 3-4 মাসের ব্যবধানে এই পেশেন্ট দেখা যায় যে প্রচন্ডভাবে ডেটেরিয়েট করে। ডিসফ্যাজিয়া ইজ কমন ইন মোর দ্যান 90% পেশেন্ট, তার মানে এটা হচ্ছে কমনেস্ট ফিচার। আরেকটা হচ্ছে অডাইনোফেজিয়া। অডাইনোফেজিয়া মিনস পেইন ডিউরিং ডিগ্লুটেশন, সে যখন খেতে যায় তখন ব্যথা হয়, এটা 50% পেশেন্টে হয়। ওয়েট লস 40 to 70% পেশেন্টে ওয়েট লস থাকে।
সো হোয়াট আর দ্য কমপ্লিকেশনস? তাহলে পেশেন্ট কিন্তু একটা হচ্ছে নর্মাল ফিচার নিয়ে আসতে পারে, আবার সে কিছুই বুঝছে না কিন্তু তার কমপ্লিকেশনের ফিচার নিয়েও সে প্রেজেন্ট করতে পারে, লাইক ক্যাকেক্সিয়া, ম্যালনিউট্রিশন, ডিহাইড্রেশন, অ্যানিমিয়া, অ্যাসপিরেশন নিউমোনিয়া, ডিস্টেন্ট মেটসের ফিচার নিয়ে আসতে পারে। এবং ডিস্টেন্ট মেটস মানে হচ্ছে আমরা তো জানি ডিস্টেন্ট মানে লিভারে গেলে হবে জন্ডিস, যদি লাংসে যায় তাহলে হবে তার কাফ which is resistant to any antibiotic or antibiotic treatment। তারপরে হচ্ছে যদি তার বোনসে যায় তাহলে বনি মেটাস্টেসিস হলে বোন পেইন হবে। যদি ব্রেইনে যায় তাহলে নৌজিয়া হতে পারে, আনকনশাসনেস হতে পারে, ল্যাটারালাইজিং ফিচার হতে পারে, এগুলো। আরেকটা হচ্ছে যেটা আমরা একটু আগেই বলছিলাম যে এখানে লোকাল ইনভেশন ইজ ভেরি কমন ফর কার্সিনোমা ইসোফ্যাগাস, কারণ হচ্ছে যে এটার কোনো সেরোসা থাকে না। তো সেরোসা ইজ এ প্রোটেক্টিভ লেয়ার, এবং সেরোসা থাকার কারণেই কিন্তু আমাদের অ্যাবডোমেনের অনেকগুলো ম্যালিগনেন্সি T4 হওয়ার পরেও, অর্থাৎ তার সেরোসা ইনভলভ হওয়ার পরেও কিন্তু পুরো অ্যাবডোমেনে ছড়িয়ে পড়ে না, কারণ সেরোসা এটাকে প্রোটেকশন দিয়ে রাখে। তাহলে what are the nearby structures? If it invades recurrent laryngeal nerve, then there will be hoarseness of voice change হয়ে যাবে। If it invades trachea, then stridor and tetralogy of Fallot'ের যে সাইনগুলো, কাফ, চোকিং, সায়ানোসিস, এগুলো হতে পারে। If it perforates into the pleural cavity, it may cause empyema. If back pain, because celiac axis node involvement, then it can cause back pain. এরপরে আমরা টিএনএম ক্লাসিফিকেশনের কথা বলছিলাম। সেটা হচ্ছে যে আমাদের টিএনএম অথবা আমেরিকান জয়েন্ট কমিটি অন ক্যান্সার, এজিসিসি ক্লাসিফিকেশন বলি আমরা সবাই, সাধারণত এই ক্লাসিফিকেশনটাই ফলো করে থাকি। এবং আমি এই ক্লাসিফিকেশনটা একদম হুবহু নিয়েছি আমাদের বেইলি অ্যান্ড লাভের বই থেকে, কারণ হচ্ছে যে তোমাদের যেহেতু ওইটাই টেক্সট বুক, সো আমি ওই হুবহু ওখানে যা আছে সেটাই ফলো করার চেষ্টা করেছি। যদিও এর মাঝখানে কিছু সাব ডিভাইডেশন আছে, কিন্তু আমার মনে হয় তোমরা যদি এইটুকু মনে রাখো, আই থিঙ্ক মোর দ্যান ইনাফ। তাহলে কি আমি বলেছিলাম টিআইএস অর ইনসিটু, সেটা হচ্ছে হাই গ্রেড ডিসপ্লাসিয়া। দেন T1 হচ্ছে টিউমার ইনভেডিং ল্যামিনা প্রপ্রয়া অর সাবমিউকোসা। T2 হচ্ছে টিউমার ইনভেডিং মাসল লেয়ার অর মাসকুলারিস প্রপ্রয়া অথবা মাসেল প্রপার। Then T3 tumor invading beyond the musculus propria. Then T4A tumor invading the adjacent structures. Adjacent মানে যেমন প্লুরা, পেরিকার্ডিয়াম, diaphragm. T4B হচ্ছে tumor invading adjacent structures like trachea, bone or aorta. Then হচ্ছে গিয়ে N0, আমরা TNM মানে হচ্ছে tumor size, N means lymph nodes and M means mets বা metastasis. So N0 is no lymph node metastasis. N1 lymph node metastasis in 1 to 2 nodes, N2 3 to 6 nodes, 7 plus is N3. M0 no distant mets, M1 all other, if any mets. সো এইখানে একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা দেখো যে এখানে আমরা যেই স্টেজিংটা বললাম, আমরা সাধারণত প্রত্যেকটা জিনিসের দুই ধরনের স্টেজিং করে থাকি, একটা হচ্ছে ক্লিনিক্যাল স্টেজিং, আরেকটা হচ্ছে প্যাথোলজিক্যাল স্টেজিং। তাহলে দেখো এখানে কিন্তু এই এজিসিসি যে টিএনএম ক্লাসিফিকেশন আছে ফর কার্সিনোমা ইসোফ্যাগাস, এখানে কিন্তু অনেক কিছুই আছে যেটা আমরা ক্লিনিক্যালি বা রেডিওলজিক্যালিও সবসময় বুঝতে নাও পারে। বিশেষ করে এন যে স্টেজটা আছে সেটা কিন্তু আসলে আমরা ডিসাইড করি ফাইনালি আফটার দ্য সার্জারি। যখন আমরা সবগুলো লিম্ফ নোড বের করতে পারি, তখন আমরা আসলে অ্যাসেস করতে পারি যে ঠিক কতগুলো লিম্ফ নোড অ্যাকচুয়ালি ইনভলভ হয়েছিল। সো তাহলে আমরা স্টেজের 1A, B এগুলো নিয়ে আমি ডিসকাস করতে চাই না, এগুলো তোমরা পরে দেখে নিও, কারণ তোমাদের জন্য এটা আসলে বেশ জটিল আমার কাছে মনে হয়। তবে একটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, দেখো টিউমার ইনভেডিং ল্যামিনা প্রপ্রয়া অর সাবমিউকোসা, তাহলে দেখো T1 স্টেজেই কিন্তু সাবমিউকোসাল লেয়ার দিয়ে আমি যেটা বলেছিলাম সেটা যে সাবমিউকোসাল যে প্লেক্সাস আছে সেখান দিয়ে এটা স্প্রেড করতে পারে অনেক দূর পর্যন্ত।
এ কারণেই কার্সিনোমা ইসোফেগাস ট্রিটমেন্ট করাটা এত ডিফিকাল্ট। এবার আসো, যদি একটা পেশেন্ট এই সিমটম অ্যান্ড সাইন্সগুলো নিয়ে আসে, সেই ক্ষেত্রে হাউ উইল ইউ প্রসিড, যেটা তোমাদের কিন্তু সি ইসোফেগাস লং টেস্টও থাকতে পারে, সুতরাং তোমাদের সি ইসোফেগাসের প্রত্যেকটা জিনিস শিখতে হবে। সো আমরা যেটা জানি, যে কোনো ডায়াগনস্টিক ওয়ার্কআপের শুরু হচ্ছে ডিটেল হিস্ট্রি অ্যান্ড ফিজিক্যাল এক্সামিনেশন দিয়ে, এবং কি কি হতে পারে, পেশেন্ট ডিসফ্যাজিয়া, অডাইনোফ্যাজিয়া, হোর্সনেস, ওয়েট লস, দেন তার ইউজ অফ টোবাকো বা নাইট্রোসামাইন্স, দেন হিস্ট্রি অফ জিআরডি, এগুলো, এবং এক্সামিন ফর। একটা জিনিস মনে রাখতে হবে, সিএসোফ্যাগাসে কিন্তু সাধারণত যদি লোয়ার ইসোফ্যাগাসে হয়ে যদি স্টমাক ইনভলভ হয়, সেক্ষেত্রে হয়তো কিছু ফিচার পাওয়া যেতে পারে, আর মোস্ট অফ দ্য কেসে there will be no positive clinical findings except some cervical or supraclav adenopathy, অর্থাৎ লিম্ফ নোড ইনভলভমেন্ট ছাড়া কিন্তু ক্লিনিক্যালি খুব বেশি কিছু নাই। ফলে এটা পরীক্ষায় আসলে ভয় পাওয়ার কিছু নাই, কারণ তোমাকে এখানে কোনো পজিটিভ ফাইন্ডিংস সেভাবে পাওয়াও যায় না বা দেখাতেও তুমি পারবে না। পুরো পরীক্ষাটাই তখন তোমার হবে তুমি ডিটেল হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন করেছো কিনা, এবং তুমি এটার ডায়াগনস্টিক ওয়ার্কআপটা সম্পর্কে জানো কিনা, যে হাউ টু প্রসিড ইফ এ পেশেন্ট কামস উইথ দিস টাইপ অফ সিমটমস। তাহলে আমরা হাউ উই ক্যান কনফার্ম দ্য ডায়াগনোসিস। সো দ্য কনফার্মেটরি টেস্ট ইজ এন্ডোস্কোপি অফ আপার জিআইটি। তার মানে হচ্ছে, আমরা যদি আপার জিআইটি অর্থাৎ যেটাকে আমরা বলি গ্যাস্ট্রোডুওডেনোস্কোপি, ইসোফ্যাগাস, স্টমাক অ্যান্ড ডিওডেনাম আমরা দেখি আপার জিআইটি এন্ডোস্কোপি দিয়ে, সেটা দিয়ে আমরা কিন্তু এটা ডায়াগনোসিস করতে পারি। আমি এখানে দেখানোর চেষ্টা করেছি যে কয়েকটা ছবি, যে আর্লি সুপারফিশিয়াল ক্যান্সার কেমন হতে পারে। দেখো এখানে জাস্ট একটুখানি হোয়াইট স্পটের মতো, ইরোশনের মতো, দ্যাটস অল, আর কিছু নাই। সার্কামফারেন্সিয়াল আলসারেশন অফ ইসোফেজিয়াল ক্যান্সার, এবং এখানে দেখো ম্যালিগনেন্ট স্ট্রিকচার, এখানে কিন্তু তাও ক্যাভিটিটা ছিল, তাই না? এখানে দেখো, আমি তোমাদেরকে একটু দেখাই, এখানে কিন্তু তাও ক্যাভিটি আছে, কিন্তু এখানে দেখো, এখানে কিন্তু কোনো ক্যাভিটি নাই, এখানে পুরো স্ট্রিকচার হয়ে গেছে, এবং এখানে কোনো ওপেনিং নাই। সো এইরকম ক্ষেত্রে সাধারণত আমরা দেখি যে এন্ডোস্কোপিস্ট উনি এরকম একটা কমেন্ট লেখেন যে দ্য স্কোপ কুডন্ট বি পাসড বিয়ন্ড দ্য স্ট্রাকচার। এইরকম জায়গা দিয়ে কিন্তু সহজেই কি বলে, এন্ডোস্কোপের যে আমাদের স্কোপটা আছে সেটা পাস করবে, কিন্তু এই কেসে আমার মনে হয় না যে এন্ডোস্কোপ পাস করবে। আরেকটা কাজ আছে যেটা এন্ডোস্কোপি খুব গুরুত্বপূর্ণ, যেটা সার্জনদের জন্য খুবই হেল্পফুল, সেটা হচ্ছে যে ডিস্টেন্সটা মেপে দেয়া। অলওয়েজ যিনি এন্ডোস্কোপি করেন, তিনি সার্জন হোক বা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট হোক না কেন, তারা প্রথমে যেটা করেন, ইনসিসার থেকে ডিস্টেন্সটা মেপে দেন, কারণ সেটার উপর ভিত্তি করে আমি বলেছি দেয়ার ইজ নো অ্যানাটমিক্যাল separation or dividation line of the squamous epithelium or columnar epithelium or upper esophagus, mid esophagus and lower esophagus. এটা শুধুমাত্র আরবিটারি একটা ডিস্টেন্স, যেটা আসলে আমরা ইনসিসর টিপ থেকে মেপে হিসাব করি, সেটার উপর ভিত্তি করেই কিন্তু আমরা আসলে ট্রিটমেন্ট প্ল্যান করি। সো এই ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে দ্য ডিস্টেন্স, যেটা আমাদেরকে এন্ডোস্কোপি মেপে দেয়। এবারে আসো, আমরা ক্যান্সার কনফার্ম হলাম, বায়োপসি করা হলো, বায়োপসিতে বললো আইদার ইট ইজ এডেনোকার্সিনোমা অফ ইসোফ্যাগাস অথবা স্কোয়ামাস সেল কার্সিনোমা অফ দ্য ইসোফ্যাগাস। দেন হোয়াট শুড উই ডু? যে কোনো ক্যান্সারে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে ডায়াগনোসিস অর কনফার্মেশন অফ দ্য হিস্টোপ্যাথোলজিক্যাল ডায়াগনোসিস। তারপরে হচ্ছে আমাদের কাজ হলো এটার স্টেজিং করা। তার মানে হচ্ছে, এটা আমরা যখন শিওর হয়ে গেলাম যে এটা একটা ক্যান্সার, এরপরে আমাদের কাজ হচ্ছে এটাকে স্টেজিং করা। স্টেজিং করা মানে হচ্ছে যে হাউ ফার ইট হ্যাজ স্প্রেড, তার মানে এটা কত দূর ছড়িয়েছে। সেটা আমরা কিভাবে করতে পারি? সেটা আমরা করি সাধারণত সিটি চেস্ট অ্যান্ড অ্যাবডোমেন দিয়ে, ফর ইন কেস অফ সিএ ইসোফ্যাগাস। তাহলে আমরা এটা কি করি?
এক্সটেনশন বিয়ন্ড দ্য ইসোফেজিয়াল ওয়াল দেখতে পারি, লিম্ফ নোড দেখতে পারি এবং ভিসেরাল মেটাস্টেসিস অর্থাৎ লিভার বা লাংসে গিয়েছি কিনা সেটা দেখতে পারি। এখানে আমি দুটো ছবি দেখানোর চেষ্টা করেছি, যেটা হচ্ছে যে এখানে যেমন আমরা দেখানো হয়েছে যে তীর চিহ্ন দিয়ে, সেটা হচ্ছে an arc of the contact between the esophageal cancer and the aorta, ঠিক আছে? This is aorta. You see, এইটা হচ্ছে ইসোফ্যাগাস এবং সেটা কিন্তু অ্যাওর্টাকে ইনভেড করছে, ঠিক আছে? এবং ইনভেড করছে কোথায়? মোর দ্যান 90 ডিগ্রি অলরেডি ইনভেড করছে। এই 90 ডিগ্রির বিষয়টা আমি আবার এখন বলছি না, কিন্তু এটারও একটা গুরুত্বপূর্ণ বিষয় আর কি। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এইখানে দেখাচ্ছে, দেখো দিস ইজ দ্য ট্রাকিয়া, ট্রাকিয়াল রিংটা দেখো, সাদা যে রিং যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গিয়ে তোমার এখানে হচ্ছে ট্রাকিয়াটা এরকম, এর পেছনে থাকে ইসোফ্যাগাস, এটাতে ক্যান্সার হয়েছে। একটা বিষয় হলো যে প্রথম কথা হচ্ছে এখানে আমরা ওপেনিং দেখতে পাচ্ছি না, তার মানে হচ্ছে যে এইখানে ছোট্ট একটা, আমার মনে হয় এখানে একটু ওপেনিং আসছে, আর কোনো ওপেনিং নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে এইটা অলরেডি ইনভেড করেছে, ইনভেড করে কোথায় দেখো, এই যে এই জায়গাটাতে অলরেডি ইনভেড করেছে ট্রাকিয়াকে, এবং এই সমস্ত ক্ষেত্রেই দেখা যায় ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করে আমাদের কাছে। আরেকটা গুরুত্বপূর্ণ ইনভেস্টিগেশন হচ্ছে এন্ডোস্কোপিক আল্ট্রাসোনোগ্রাম। এটা কি করে আমাদেরকে, আমি একটু আগেই বলছিলাম যে আমরা সাধারণত ফুল স্টেজিংটা করতে পারি আফটার অপারেশন, কারণ হচ্ছে ওইখানে আমরা তখন লিম্ফ নোডগুলো অ্যাসেস করতে পারি কিংবা টি স্টেজিং করতে পারি। কিন্তু প্রি অপারেটিভলি আমাদেরকে টি স্টেজিং এর সবচেয়ে যে মডালিটিটা হেল্প করে সেটা হচ্ছে এন্ডোস্কোপিক আল্ট্রাসোনোগ্রাম। সেটা কি করে, এখানে দেখো আমি একটা ছবি দেখানো হয়েছে যে এখানে টিউমার, এই একটা টিউমার আছে, সেই টিউমারটা কিভাবে কতটা লেয়ার ইনভেড করলো সেটাকে কিন্তু এই এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড দিয়ে বোঝানো যায়। এবং এখানে বিভিন্ন লেয়ার দেখানো হয়েছে, যে এখানে দেখো এইটা এইটা এই তীর চিহ্ন দিয়ে প্রত্যেকটা এক একটা লেয়ার। হ্যাঁ, তো সেটা কিভাবে চিহ্নিত করে সেগুলো তোমাদের জন্য আসলে জানাটা এত গুরুত্বপূর্ণ না, আমি জাস্ট তোমাদেরকে বুঝাচ্ছি যে এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড দিয়ে এখানে প্রত্যেকটা লেয়ারকে, এখানে যেভাবে আমরা বলছি যে সুপারফিশিয়াল মিউকোসা, মাস্কুলারিস মিউকোসা, মাসেল প্রপার, দেন হচ্ছে গিয়ে অ্যাডভেন্টিশিয়া, প্রত্যেকটা লেয়ারকে কিন্তু এখানে চিহ্নিত করা যায় এবং এই মাসেলটা আসলে কতটুকু পর্যন্ত গেছে সেটাকে পরিষ্কারভাবে বোঝা যায়। অ্যাট দ্য সেম টাইম এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড যে কোনো মডালিটিস হচ্ছে লিম্ফ নোডকে খুব ভালো দেখতে পারে, কারণ ও লিম্ফ নোডের সবচেয়ে কাছে থাকে। আরেকটা গুরুত্বপূর্ণ মডালিটি হচ্ছে ল্যাপারোস্কোপি, কারণ হচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় বিশেষ করে লোয়ার ইসোফ্যাগাসে যদি থাকে এবং অ্যাট দ্য সেম টাইম লোয়ার ইসোফ্যাগাসে ক্যান্সার এবং গ্যাস্ট্রো ইসোফ্যাজিয়াল জাংশন অথবা আপার স্টমাককে কার্ডিয়াকে ইনভলভ করে থাকে, সেই সমস্ত ক্ষেত্রে আমরা ডায়াগনস্টিক ল্যাপারোস্কোপি বা স্টেজিং ল্যাপারোস্কোপির কথা বলে থাকি। কারণ হচ্ছে যে অনেক সময় দেখা যায় অন্য যে কোনো যে আমাদের ইমেজিং মডালিটিস যেগুলো আছে সেটা দিয়ে যে মেটাস্টেসিস কিংবা স্প্রেডকে দেখা যায় না, সেটা ল্যাপারোস্কোপির মাধ্যমে দেখা যায় এবং এটার পরিমাণ বলা হয়ে থাকে প্রায় 1/3 অফ অল দ্য স্টমাক ম্যালিগনেসি অ্যান্ড লোয়ার ইসোফেজিয়াল গ্যাস্ট্রোইসোফেজিয়াল জাংশন ম্যালিগনেসি। সো সেটা কি হয়, ইন্টারঅ্যাবডোমিনাল ম্যালিগনেসি এবং হেপাটিক মেটাস্টেসিসের মধ্যে বিশেষ করে লিভারের আপার সারফেস, যেটা আসলে প্ল্যানার ইমেজ আমরা যখন দেখি অ্যাক্সিয়াল ইমেজে কিন্তু আসবে না, কারণ আমরা অ্যাক্সিয়াল ইমেজে কি করি, স্লাইস বাই স্লাইস নেই, ফলে ওই দুইটা স্লাইসের মাঝখানে যদি কোনো কিছু থাকে সেটা কিন্তু আর আসে না। সো সেই জন্য ল্যাপারোস্কোপি কিন্তু আমাদেরকে অনেকভাবে হেল্প করতে পারে, বিশেষ করে এই সমস্ত ক্ষেত্রে। আরেকটা জিনিস হচ্ছে এখান থেকে ডেফিনেটলি টিস্যু স্যাম্পল নেওয়া যায়, পেরিটোনিয়াল সাইটোলজি করা যায় এবং পেরিটোনিয়াল টিউমার সিডলিং দেখার জন্য দিস ইজ দ্য অনলি মডালিটি রিলায়েবল।
পেট স্ক্যান এখন অনেক ইউজ করা হচ্ছে, কারণ হচ্ছে যে পেট স্ক্যান সিটি এবং এন্ডো আল্ট্রাসাউন্ডের যে মেটাস্টেসিস গুলো দেখা যায় না, আমি যেটা একটু আগেই বলছিলাম, তার প্রায় 15-20% ক্ষেত্রে এটা ডিটেক্ট করতে পারে। কারণ পেট স্ক্যানে তোমরা জানো যে এটা কালার দেয়, এবং তোমরা এখানে দেখো যে আমি একটা পেট স্ক্যানের ছবি দেওয়ার চেষ্টা করেছি, যেখানে দেখা যাচ্ছে এই যে যে এরিয়া এখানে মেটাস্টেসিস হয়েছে, এটা অ্যাওটা হচ্ছে এইটা, অ্যাওটার পাশে এখানে মেটাস্টেসিস হয়েছে। সো এই মেটাস্টেসিসটা কিন্তু একদম পুরা এটার ইলুমিনেশনের কারণে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এখানে একটা মেটাস্টেসিস হয়েছে। ওকে, নেক্সট হচ্ছে আমাদের কমন মেথড, যেটা আমাদের বাংলাদেশ একটা গরিব দেশ, সব জায়গাতে সিটি স্ক্যান কিংবা পেট স্ক্যান, এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড এগুলো থাকার কথাই না। আমাদের আসলে সিটি স্ক্যান ছাড়া অন্য মডেলসগুলো এখনো অত অ্যাভেলেবল না। সো আমরা যেটা করি, বেরিয়াম সোয়ালো এখনো করা হয়। বেরিয়াম না, আমরা বলবো হচ্ছে কন্ট্রাস্ট সোয়ালো, কারণ হচ্ছে এখন অনেক ক্ষেত্রে বেরিয়াম ইউজ করা হয় না, যে ওয়াটার সলুবল যে কন্ট্রাস্ট গুলো আছে সেটা ইউজ করা হয়। সো বেরিয়াম সোয়ালো ক্যান ডেলিনিয়েট প্রক্সিমাল এন্ড ডিস্টাল মার্জিন as well as ট্রাকিওএসোফেজিয়াল ফিস্টুলা। যদি ইসোফেগাস এবং মানে ট্রাকিয়ার মধ্যে ফিস্টুলা, আমি যেটা একটু আগে বলছিলাম, সেটা হয়, তাহলে সেটাকে ডেলিনিয়েট করতে পারে। সো এখনো এটার একটা ইম্পর্টেন্স কিন্তু অবশ্যই আছে। সো এখানে যে আমরা যেটা বলি অ্যাপল কোর ডিফর্মিটি, অ্যাপল কোর ডিফর্মিটি মানে কি, আমি এটা অনেক সময় আমার স্টুডেন্টদের আমি জিজ্ঞেস করি, তাদেরও কনসেপশন থাকে না। অ্যাপল কোর মানে হচ্ছে, আমরা যদি ধরো একটা অ্যাপেল আমি যদি আঁকি, অ্যাপেলটা তো আমি একটা কোন রকমে আঁকলাম আর কি অ্যাপেল। সো আমরা যখন এটাকে খেয়ে ফেলবো, আমরা যখন এটাকে খাই, এটা খাওয়ার একটা প্যাটার্ন আছে, প্যাটার্নটা হলো এরকম। আমরা আস্তে আস্তে, এটা দিয়ে এভাবে হয় না, সরি আমি একে দেখাচ্ছি। আমরা এমন ভাবে খাই, খাওয়ার পরে দেখা যায় জিনিসটা এরকম একটা জিনিস আমরা রেখে দিই। তোমরা মনে করে দেখো, তোমরাও যখন খাও নিশ্চয়ই এইভাবেই খাও, তাই না? এরকম একটা জিনিস থাকে। তার মানে হচ্ছে যে এটার এদিক থেকে আমরা খেতে খেতে এই পর্যন্ত আসি, এদিক থেকে খেতে খেতে, এটাকে আমরা বলি অ্যাপেল কোর। সো অ্যাপেল কোর ডিফর্মিটি কেন বলা হচ্ছে, কারণ হচ্ছে দেখো এইখানে এরকম ঠিক অ্যাপেলের সেন্টারটা যেমন, সেরকম একটা ডিফর্মিটি তৈরি হচ্ছে। কেন? কারণ হচ্ছে দিস ইজ এ হলো মাস্কুলার টিউব। এই হলো মাস্কুলার টিউবে যখন একটা টিউমার হবে, সেই টিউমারটা এরকম করে বের হলো, তাহলে যেটা হয়, আমার বেরিয়াম কিংবা যে কোনো ডাই যখন এখান দিয়ে নামবে, সে তো এটাকে কালার করতে থাকবে, এটার যে লাইনিং এপিথেলিয়াম আছে সেটাকে। হ্যাঁ, তাহলে যদি কালার করতে থাকে, তাহলে এই যে জায়গাটাতে টিউমারটা আছে সেই জায়গায় কিন্তু কালারটা ঢুকবে না, সেই লাইনিংটা হোয়াইট হবে না। হোয়াইট না হলে কি হবে, লুকস লাইক দিস। তাহলে এই ডাইটা এখান দিয়ে পাস করার সময় এই জায়গাটা কালার নিবে না, ফলে এই যে, তাহলে দেখো এই অ্যাপেল কোর অ্যাপিয়ারেন্স, এই যে এইখানটা কালার নেয় না, কারণ এখানে তো টিস্যুটা বেড়ে গেছে, ফলে এই একটা মাস্কুলার টিউব এখানে এসে চিকন হয়ে গেছে, আবার এখানে গেছে। সো দিস ইজ কল্ড অ্যাপেল কোর অ্যাপিয়ারেন্স। কিন্তু সবসময় যে একদম ক্লিয়ার অ্যাপেল কোর অ্যাপিয়ারেন্স থাকতেই হবে সেটাও কিন্তু না। নাও আমরা একদম শেষের দিকে চলে আসছি, আমরা ট্রিটমেন্ট, ইসোফেজিয়াল ক্যান্সারের ট্রিটমেন্ট আমি যদি ডিটেইল আলোচনা করতে চাই, এটা একটা লম্বা ডিসকাশন, আমরা অনেক লম্বা ডিসকাশন করতে পারি, কিন্তু আমি চাই যে তোমরা এমবিবিএস লেভেল একটা স্টুডেন্টের কাছে আমরা মূলত চাই যে সে যে সিমটোমেটোলজিটা দেখে সে যেন অ্যানালাইজ করতে পারে এবং কি রোগ হতে পারে সেটার একটা চিন্তা করতে পারে। আর ট্রিটমেন্টের ক্ষেত্রে হচ্ছে সে তো আর সব ট্রিটমেন্ট করবে না, সে যেটা করবে অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় হয়তো রেফার করবে। তো তার বেসিক নলেজ যেটা থাকতে হবে যে এই ধরনের পেশেন্টের স্টেজিংটা কিভাবে করতে হয় এবং কিভাবে ট্রিটমেন্ট মডালিটিস গুলোকে। সো কার্সিনোমা এসোফেগাসের যদি আমরা বলি, এখানে 3 ধরনের মডালিটিস আছে, সার্জারি, রেডিওথেরাপি এন্ড কেমোথেরাপি। মূলত এই তিনটা নিয়েই কম্বিনেশন করে
দেয়া হয়ে থাকে। তাহলে কখন কোনটা ব্যবহার করা হয়? সো ইট ডিপেন্ডস আপন দ্য সাইট অফ দ্য ডিজিজ, extent of the disease involvement, comorbid conditions and patient's preference. তাহলে সাইট অফ দ্য ডিজিজকেই আমি প্রথমেই যে স্লাইডটা দেখিয়েছিলাম, যে আমি বলার চেষ্টা করেছিলাম যে এটার লোকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোথায় টিউমারটা হয়েছে সেটা আসলে খুব গুরুত্বপূর্ণ। দেন হচ্ছে গিয়ে এক্সটেন্ট অফ ডিজিজ, তার মানে হচ্ছে রোগটা কতদূর ছড়ালো, যেটা আমি বলেছিলাম যে স্টেজিং করে আমরা দেখি একটা রোগ যদি অনেক দূর ছড়ায় একরকম, যদি না ছড়ায় তাহলে। কোমরবিড কন্ডিশন, পেশেন্টের ফিজিক্যাল স্ট্যাটাসটা কি, পেশেন্টের আরো কোনো ডিজিজ আছে কিনা, ডায়াবেটিক কিনা পেশেন্টের হাইপারটেনশন আছে কিনা, কার্ডিয়াক প্রবলেম আছে কিনা। আরেকটা হচ্ছে ফাইনালি ভেরি ইম্পর্টেন্ট, আই থিঙ্ক দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পেশেন্টস প্রেফারেন্স। আমরা পেশেন্টকে অনেক চিকিৎসা করতে চাই, কেমোথেরাপি দিতে চাই, সার্জারি করতে চাই, রেডিওথেরাপি দিতে চাই, কিন্তু অনেক সময় রোগীরা আমাদেরকে বলে যে আমি অনেক দিন বেঁচে আছি, আমার আর বাঁচার ইচ্ছা নাই, যে কয়দিন বেঁচে আছি আমি একটু শান্তিতে বেঁচে থাকতে চাই, আমাকে নিয়ে টানা হেচড়া করেন না। সো পেশেন্টস প্রেফারেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। উনি কোন ট্রিটমেন্টটা নিতে চাচ্ছেন, কোন ট্রিটমেন্ট নিতে যাচ্ছেন। এখানে আমরা অনেক সময় শুনি যে রোগীরা হয়তো ইনস্ট্রাক্টেড হয়ে ট্রিটমেন্ট নেন, আসলে কিন্তু এটা উচিত একটা মিউচুয়াল ডিসিশন মেকিং প্রসেস। রোগীর সাথে বলতে হবে যে আপনার যে ডিজিজ স্টেজ, সেই স্টেজে আমরা এই ট্রিটমেন্টগুলো আপনাকে দেয়া উচিত, এবং এটার অ্যাডভান্টেজগুলোকে ডিসঅ্যাডভান্টেজগুলোকে প্রত্যেকটা রোগীর সাথে শেয়ার করার পরে রোগী হয়তো বলবে যে আমি কেমোথেরাপি নিতে চাই না। অনেক সময় রোগীরা কেমোথেরাপি নিতে চান না। অনেক রোগী আছেন সার্জারি ভয় পান, তিনি বলেন যে না, আমি যাই হোক আমি সার্জারি করব না। সো পেশেন্টস প্রেফারেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমাদের বেরি লাভের একটা চার্ট এবং অ্যালগোরিদম, এই ম্যানেজমেন্টের অ্যালগোরিদমটা আমার কাছে খুবই ভালো লেগেছিল। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন থেকে আমি এটা মনে রাখার চেষ্টা করেছি এবং এখন পর্যন্ত তাই। কারণ হচ্ছে যে প্যালিয়েশন, দেখো এখানে অনেকবার প্যালিয়েশনের কথাটা বলা হয়েছে। কেন প্যালিয়েশনের কথাটা বারবার বলা হয়েছে? কারণ হচ্ছে যে আমি যেটা বলেছি, কার্সিনোএসোফেগাস কিন্তু অধিকাংশ সময় অ্যাডভান্স স্টেজে আসে। সো এটাকে আমি চাইলেই সার্জারি করতে পারি না, এবং সার্জারি করা যাবে এমন স্টেজে আমরা পেশেন্ট পাই না। সো যে কোনো পেশেন্ট আসলে ফার্স্ট কনসিডারেশন হচ্ছে, ইজ দ্য পেশেন্ট ফিট ফর সার্জারি? আমরা কি আসলে এটাকে সার্জারি করতে পারবো? ইফ ইট ইজ ইয়েস, পেশেন্ট যদি ফিট থাকে, ফাইন। ইফ ইট ইজ নো, গো ফর প্যালিয়েশন। তার মানে হচ্ছে আমরা যে বলছিলাম স্টেজ, এটা স্টেজ খুব অত, মনে করে স্টেজ 1 কিংবা স্টেজ 2, ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে পেশেন্টের ধরো ইজেকশন ফ্র্যাকশন 35%। তাহলে এই এত, কারণ একটা ক্যান্সার, একটা ইসোফেজিয়াল ক্যান্সার সার্জারি ইজ ভেরি ভেরি লং সার্জারি, ভেরি ডিভাস্টেটিং সার্জারি। সো এই যে সার্জারির যে প্রেশার, সেটা আসলে রুগী নিতে পারবে কিনা, ঠিক আছে, সেটা হলো খুব ইম্পর্টেন্ট। পেশেন্ট দেখা গেল যে পেশেন্টের প্রোটিন খেতে পারে না, পেশেন্ট এমন ক্যাকেকশিক হয়ে গেছে, পেশেন্টের দেখা গেল সিরাম অ্যালবুমিন হয়তো 2। সো এই পেশেন্টকে তুমি অপারেশন করলো, এটা জোড়া লাগবে না, এটা অ্যানাস্টোমোসিস জোড়া লাগবে না। ফলে যদি পেশেন্ট ফিট না থাকে, গো ফর প্যালিয়েশন। পেশেন্টের যদি ডিস্টেন্ট মেটস থাকে, হেমাটোজেনাস মেটস, নো ইস্যু অফ সার্জারি। যদি হেমাটোজেনাস না থাকে, একটা চিন্তা, কিন্তু যদি ইয়েস, প্যালিয়েশন, সিম্পল। কন্টাজিয়াস অর্গান ইনভেশন, ইয়েস, প্যালিয়েশন। এইখানে একটা কথা আছে অবশ্য, আমি সেটা একটু পরে বলবো। সেটা হলো যে আমরা কন্টাজিয়াস অর্গান ইনভেশন, এই ইস্যুতে আমাদের একটা বক্তব্য আছে। কারণ হচ্ছে এখন কিছু, আমরা যেটাকে বলি কিমো রেডিয়েশন থেরাপি দিলে একটা অর্গানে ইনভেড করেছে হয়তো ইসোফ্যাগাসের ক্যান্সার, কিন্তু কেমো রেডিয়েশন দেওয়ার পরে দেখা যায় যে সেটা উই ক্যান ডাউন স্টেজ, এই শব্দটা নিশ্চয়ই তোমরা পরিচিত, সেটা হচ্ছে উই ক্যান ডাউন স্টেজ দ্য টিউমার। সো ডাউন স্টেজ করে আমরা টিউমারটাকে রিসেক্টেবল করতে পারি। সো এখানে একটু কথা থেকে যায়, এটা যদিও খুবই সরলীকৃত করা, বাট তারপরেও ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা কি কি বিষয়কে মাথায় রাখবো সেটা। ইফ দেয়ার ইজ পেরিটোনিয়াল স্প্রেড, yes, palliation. Peritoneal spread means it is stage 4 disease.
লিম্ফ নোড মেটাস্টেসিস যদি থাকে, ইফ নো সার্জারি করলেই হবে। যদি লিম্ফ নোড মেটাস্টেসিস থাকে, মাল্টিমোডাল থেরাপি। এই হচ্ছে গিয়ে মোটা দাগে আমাদের অ্যালগোরিদম, এবং এটা বেলিয়ান লাভে আছে, এবং এটা আমি মনে করি খুব ইম্পর্টেন্ট। তবে তোমাদের মনে রাখার জন্য আমি সহজ করে একটা জিনিস বলেছি, সবসময় মনে রাখবা, ইফ ইট ইজ অ্যান আর্লি ডিজিজ, পেশেন্ট ইজ ফিট, গো ফর কিউরেটিভ। ইফ ইট ইজ অ্যাডভান্স ডিজিজ অ্যান্ড অর পেশেন্ট ইজ আনফিট, গো ফর প্যালিয়েটিভ। সিম্পল। এখন প্যালিয়েশনটা যেহেতু আমি বলেছি যে ম্যাক্সিমাম পেশেন্ট অথবা গুড নাম্বার অফ পেশেন্ট উইল প্রেজেন্ট উইথ অ্যাডভান্স ডিজিজ, তাহলে এই পেশেন্টগুলোকে তুমি কিভাবে চিকিৎসা দিবা? তাকে কি তুমি কোনো চিকিৎসাই দিবা না, বলবা যে আপনার ডিজিজ অ্যাডভান্সড হয়ে গেছে, এখন আর কোনো কিছু করার নেই? নো। দ্য প্রিন্সিপাল অফ প্যালিয়েশন ইজ টু রিলিভ ডিসফ্যাজিয়া। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি কোনো একটা মডালিটি, সেটা হতে পারে রেডিয়েশন, সেটা হতে পারে কিমোথেরাপি, সেটা হতে পারে মাল্টিমোডাল থেরাপি, কিন্তু কোনো একটা ওয়েতে আমার পেশেন্টের ডিসফ্যাজিয়া রিলিভ করতে হবে, এ ব্যাপারে কোনোই সন্দেহ নাই। এবং সেটার জন্য ডিফারেন্ট মডালিটিস অ্যাভেলেবল আছে। ইভেন এখন সবচেয়ে কমন যেটা ইউজ করা হয়, বাংলাদেশেও করা হয়, সেটা হচ্ছে ইসোফেজিয়াল স্টেন্ট। একটা সিম্পল একটা স্টেন্ট যদি বসিয়ে দেওয়া হয়, তাহলে যেটা হবে, পেশেন্ট প্রথমে ইসোফেজিকাসটা ডাইলেট করে ওখানে একটা স্টেন্ট বসিয়ে দিলে পেশেন্ট হয়তো আমরা ট্রিটমেন্ট করতে পারবো না, কিন্তু পেশেন্ট যে কদিন বেঁচে থাকবে সে খেতে পারবে। ঠিক আছে? ডিসফ্যাজিয়া ইজ ভেরি ডিস্ট্রেসিং, সো রিলিভ ডিসফ্যাজিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর palliating the esophageal cancer. সার্জারির কতগুলো প্রি রিকুইজিট আছে, এবং তার মধ্যে একটা হচ্ছে 5 সেন্টিমিটার বিয়ন্ড দ্য ক্রিকোফ্যারেঞ্জিয়াস। ক্রিকোফ্যারেঞ্জিয়াসের খুব কাছে হলে ইসোফেগাসের পুরোটাই ফেলে দিতে হবে, তাহলে আর পেশেন্টকে আসলে এই সার্জারিটা করা যাবে না। আরেকটা জিনিস হচ্ছে যে ওভারঅল সার্ভাইভাল, 5 ইয়ার্স ওভারঅল সার্ভাইভ ফর সার্জারি অ্যালোন 20 to 25%। তার মানে হচ্ছে যে শুধুমাত্র সার্জারি করে 5 ইয়ার্স ওভারঅল সার্ভাইভাল কিন্তু এত ভালো না। সো সব ক্ষেত্রেই দেখা যায় এখানে মাল্টিপল মডালিটি বা মাল্টি মডালিটি ট্রিটমেন্ট করা হয়ে থাকে। সার্জারির মধ্যে কয়েক রকম ভাগ আছে, এটা নির্ভর করে হচ্ছে কোন লেভেলে টিউমারটা আছে। এবং আমি প্রথমেই বলেছিলাম যে এখানে আমরা বলি প্রক্সিমালি দেয়ার শুড বি 8 to 10 সেন্টিমিটার মার্জিন। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমরা বলেছিলাম সাবমিউকোসাল লিমফ্যাটিক্স দিয়ে এটা স্প্রেড করে যায় অনেক দূরে। ফলে আমরা ম্যাক্রোস্কোপিক্যালি খালি চোখে আমরা দেখতে পাচ্ছি, মনে হচ্ছে যে আমাদের মার্জিন ক্লিয়ার হয়ে গেছে, কিন্তু দেখা যায় মাইক্রোস্কোপিক্যালি মার্জিন ক্লিয়ার হয় না, যেটাকে আমরা বলি R0 রিসেকশন। তার মানে হচ্ছে মাইক্রোস্কোপিক্যালি ক্লিয়ার মার্জিন। সো R0 রিসেকশন না করতে পারলে আসলে কিন্তু ক্যান্সার সার্জারিতে কোনো লাভ নাই। সেই জন্য আমাদের টাইপস অফ সার্জারি আসলে নির্ভর করে লোকেশনটা কোথায় আছে। সো এখানে কয়েক রকম আছে, ট্রান্সহায়াটাল ইসোফ্যাগেক্টমি, রাইট থোরাকোটমি যাকে আমরা আইভার লুইস প্রসিডিউর বলি, লেফট থোরাকোটমি, দেন রেডিক্যাল এন্ড ব্লক রিসেকশন। আমি এখানে রিসেন্টলি আমার একটা করা অপারেশন দেখাচ্ছি। এখানে ডেফিনেটলি আমার সাথে একজন থোরাসিক সার্জন ছিলেন, এবং আমরা টোটাল গ্যাস্ট্রেক্টমি উইথ লোয়ার ইসোফ্যাগেক্টমি আমরা করেছিলাম। করার পরে এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আসলে চেস্ট ক্যাভিটি। হ্যাঁ, চেস্ট ক্যাভিটির মধ্যে আমি জানি না এটা তোমরা কতটুকু ক্লিয়ার দেখতে পাচ্ছ, এবং হিয়ার ইউ সি এটা কিন্তু লাং। এখানে চেস্ট ক্যাভিটিটা লাংটাকে এখানে ডাউন করে দেওয়া হয়েছে, অর্থাৎ আমরা শুধুমাত্র রাইট লাংয়ে এরিয়েট করা হয়েছিল স্পেশাল একটা টিউব দিয়ে, এন্ডোট্রাকিয়াল টিউব দিয়ে। এবং এখানে দেখো যে যখনই লেফট লাংয়ে বাতাস বন্ধ করে দেওয়া হয়েছে, লেফট লাংটা কোলাপস করে ছোট্ট এবং হয়ে গেছে, এবং দিস ইজ হার্ট। হ্যাঁ, এখানে দেখো আমরা তাহলে এই যে এই জায়গাটাতে অ্যানাস্টোমোসিস করা হয়েছে, দিস ইজ দ্য অ্যানাস্টোমোসিস। আমরা কিন্তু এখানে জেজুনামের একটা পার্টকে এখানে তুলে এনেছি, এবং সার্কুলার স্টাপলার দিয়ে আমরা আসলে এখানে দেখাচ্ছি যে আমরা জেজুনামের ভেতর দিয়ে ইসোফ্যাগো জেজুনোস্টমি করা হচ্ছে, এবং এটা কিন্তু চেস্টে, এটা কিন্তু অ্যাবাভ দ্য ডায়াফ্রাম। এবং আমি যেটা বললাম যে ইউ সি দিস ইজ দ্য লাং অ্যান্ড দিস ইজ দ্য হার্ট। তাহলে এই অ্যানাস্টোমোসিসটা করা হয়েছে, এবং ফাইনালি এই যে আমরা যেখান দিয়ে আমরা এনভিলটার এটার যে হ্যান্ডেলটা ঢুকিয়েছিলাম, এনভিল না, এটার যে আমাদের যে সার্কুলার স্টাপলারের যে হ্যান্ডেলটা,
সেটাকে এখান দিয়ে ঢুকিয়েছিলাম, সেই জায়গাটা আমরা ক্লোজ করে দিয়েছি, এই যে এই ওপেনিংটা। সো এইটা হচ্ছে গিয়ে এই 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 ধরনের সার্জারি করতে হয় এই ইসোফ্যাগাসে, কারণ এটা আমরা প্রথমে অ্যাবডোমিনালি গিয়েছিলাম, আমরা চেষ্টা করেছিলাম যে ট্রান্স অ্যাবডোমিনালি এটাকে রিমুভ করা যায় কিনা, বাট আনফর্চুনেটলি উই ফেইল্ড, কারণ হচ্ছে আমাদের কাছে মনে হচ্ছিল আমরা যে মার্জিনটা পেয়েছিলাম সেই মার্জিনটা এডিকুয়েট না। এবং পরে আমরা থোরাকোটমি করে লেফট থোরাকোটমি করা হয়েছে, এবং লেফট থোরাকোটমি করা হয়েছে বলে আমরা এখানে দিস ইজ হার্ট, দিস ইজ লাং, this is the collapsed left lung, and here is the anastomosis. হ্যাঁ, এখানে অ্যানাস্টোমোসিস করা হয়েছে উইথ সার্কুলার স্টাপলার। দিস ইজ দ্য হোল স্পেসিমেন। এখানে এখানে অবশ্য ওই ইসোফ্যাগাসটা অত ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে কিন্তু ইসোফ্যাগাসের লেন্থ কিন্তু এই এখান থেকে এইটা কিন্তু ইসোফ্যাগাস, ঠিক আছে। এন্ড হোল স্টমাক, ইউ সি দ্য হোল অফ দ্য স্টমাক, এখানে পুরোটা টোটাল গ্যাস্ট্রেক্টমি উইথ ইসোফ্যাগোজেজুনোস্টমি। এটা একটা জাস্ট আমি দেখালাম রিসেন্টলি আমার করা। সো দিস ইজ এ ভেরি লং সার্জারি, ইট টুক লাইক 6-7 আওয়ার্স, এবং এটার পেশেন্টের যে মরবিডিটি হিউজ, পেশেন্টের অনেক দিন হসপিটালে থাকতে হয়, পেশেন্টের সিভিয়ার পেইন হয় থোরাকোটমি করানো। সো এখানে অনেক ধরনের মডেলটি ব্যবহার করতে হয়, বিশেষ করে এপিডুরাল অ্যানেস্থেসিয়া দিতে হয় পেশেন্টকে পেইন কমায় রাখার জন্য। তারপরে কিমোথেরাপি আছে, এবং এটার বিভিন্ন ধরনের কম্বিনেশন আছে। এই কম্বিনেশনগুলো এবং কম্বিনেশন উইথ রেডিয়েশন, যেটা সবচেয়ে কমনলি এখন ইউজ করা হয়, সে তোমরা জাস্ট এইটুকু মনে রাখলে তোমাদের কাছে কেউ জিজ্ঞেস করবে না পরীক্ষার সময় যে এখানে কি কি কেমোথেরাপি ব্যবহার করা হয়। সো জাস্ট মনে রাখো কেমোথেরাপি দেওয়া হয়, রেডিওথেরাপি দেওয়া হয়, এবং কেমো রেডিয়েশন কম্বিনেশন উইথ রেডিয়েশন দেওয়া হয়। তবে স্টেজ 4 যদি খুব অ্যাডভান্স ডিজিজ হয় সেই ক্ষেত্রে হয়তো শুধু কেমোথেরাপি সিঙ্গেল ট্রিটমেন্ট হিসেবে প্যালিয়েটিভ সেটিংয়ে হয়তো ব্যবহার করা যেতে পারে। রেডিওথেরাপি অনেক ক্ষেত্রে কিউরেটিভ হয়, কেন? কারণ হচ্ছে আমি বলেছিলাম স্কোয়ামাস সেল কার্সিনোমা, যেটা আপার অ্যান্ড মিড ইসোফ্যাগাসে হয়। তোমরা জানো যে স্কোয়ামাস সেল কার্সিনোমা ইজ ভেরি মাচ রেডিও সেন্সিটিভ। সো অনেক সময় রেডিক্যাল রেডিওথেরাপি দিয়েও কিন্তু সিএ ইসোফ্যাগাস বা কার্সিনো ইসোফ্যাগাসের ট্রিটমেন্ট করা যায়। সো রেডিক্যাল রেডিওথেরাপি, প্রি অপ, পোস্ট অপ, কনকারেন্ট কেমো রেডিয়েশন, প্যালিয়েটিভ, EBRT, and EBRT means external beam radiotherapy and brachytherapy। কিভাবে দেওয়া হয় জাস্ট আমি তোমাদের একটু ছবি দেখাচ্ছি। পেশেন্টকে এভাবে শোয়ানো হয় এবং তারপরে এই প্ল্যানিং করে কিভাবে কোথায় কিভাবে দেওয়া হবে দিয়ে তারপর ওইভাবে রেডিয়েশন দেওয়া হয়। সো দেয়ার আর লট মেনি ট্রায়ালস, এই সমস্ত ট্রায়াল দিয়ে এটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কিমো রেডিয়েশনের এগুলো করা হয়েছে। তবে যেটা হচ্ছে যে পোস্ট অফ আরটি বলা হয়েছে ইমপ্রুভস লোকাল কন্ট্রোল বাট ডাজ নট কনফার্ম সার্ভাইভাল অ্যাডভান্টেজ। সো আমরা সার্জারি করার পরেও কিন্তু রেডিওথেরাপি কেমোথেরাপি দেওয়া হয় সেটা লোকাল কন্ট্রোল করার জন্য। কেমো আরটি, chemotherapy, radiotherapy versus radiotherapy alone, always chemo radiation is a standard non surgical treatment. So chemotherapy এবং রেডিয়েশন থেরাপি একসাথে দিলে এখানে ভালো ফলাফল পাওয়া যায়। প্রি অফ কেমো রেডিয়েশনের ভালো রোল আছে, কারণ হচ্ছে আমরা যেটা একটু আগেই তোমাদেরকে স্টেজিং পড়ানোর সময় আমি বলেছিলাম যে আমরা কিন্তু ডাউন স্টেজ করতে পারি। অর্থাৎ একটা টিউমার যদি সিও ইসোফ্যাগাস, কার্সিনো ইসোফ্যাগাস লোকালি অ্যাডভান্সড হয়ে গেছে বা কিছু লিম্ফ নোডকে ইনভলভ করেছে, কিন্তু আমরা যদি প্রি অফ কেমো রেডিয়েশন দেই অপারেশনের আগে, যেটাকে আমরা নিও অ্যাডজুভেন্ট কেমো রেডিয়েশন বলি, সেটা দেওয়া হলে কিন্তু এটা ডাউন স্টেজ হয় এবং দেখা যায় যে ওই ইনভেশনগুলো এখন আর নাই। অর্থাৎ যে যে অর্গানগুলোকে ইনভেড করেছিল তখন আমরা সার্জিক্যাল মার্জিন পাই, ওটাকে ফ্রি ফ্যাট প্লেন পাওয়া যায় এবং আমরা উই ক্যান রিসেক্ট। একটা ইনঅপারেবল ক্যান্সার বিকামস অপারেবল আফটার প্রি অফ কেমো রেডিয়েশন অর নিও অ্যাডজুভেন্ট কেমো রেডিয়েশন। এবং এই জন্যই সবসময় অনেক স্টাডি, এখানে কিছু রেফারেন্স আমি দিয়েছি, এখানে দেখা গেছে ট্রাই মডালিটি অ্যাপ্রোচ ইজ দ্য বেস্ট। সো এগুলো তোমাদের জন্য অনেক জটিল, আমার মনে হয় এত কিছু তোমাদের মনে রাখার দরকার নাই। এইটা তোমরা চাইলে একটু মনে রাখতে পারো যে স্টেজ T1-এ যা সার্জিক্যাল থেরাপি, স্টেজ T2 থেকে 4 পর্যন্ত হচ্ছে সার্জিক্যাল ক্যান্ডিডেট, ওই যে প্রি অপ কেমো রেডিয়েশন দিয়ে পেশেন্টকে রেডি করার পরে তারপরে সার্জারি করা যেতে পারে। স্টেজ 4-এর ক্ষেত্রে আসলে কিমোথেরাপি অর সাপোর্টিভ কেয়ার অর রেডিওথেরাপি, প্যালিয়েটিভ ট্রিটমেন্ট
So in conclusion, we can say that it is not that uncommon এবং esophageal cancer বিশেষ করে adenocarcinoma is becoming more prevalent, যেটা আগে squamous cell carcinoma বলা হতো, অর্থাৎ লোয়ার এন্ডে ক্যান্সারটা বাড়ছে। ডিসফ্যাজি এবং ওয়েট লস যদি কোনো পেশেন্ট নিয়ে আসে, অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট esophageal ক্যান্সার। এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ড ভেরি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এন্ডোস্কোপিক আল্ট্রাসাউন্ডটা টি স্টেজিং তোমাকে বলতে পারে। সার্জারি ইজ দ্য স্ট্যান্ডার্ড অফ কেয়ার ফর আর্লি স্টেজ esophageal ক্যান্সার, প্রোভাইডেড যে সেই এক্সপার্টাইজ সার্জনের আছে। আরেকটা হচ্ছে প্রি অপারেটিভ কেমোথেরাপি অ্যান্ড রেডিয়েশন is the standard option for locally advanced esophageal cancer in surgically eligible patient, যাকে মনে করছো তুমি সার্জারি করতে পারবে, তার ক্ষেত্রে প্রি অপ কেমো রেডিয়েশন দিলে বেটার রেজাল্ট পাওয়া যায়। আমার মনে হয় এইটুকু হচ্ছে গিয়ে দ্য জিস্ট অফ মাই লেকচার। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় আমি অনেক লম্বা কথা বললাম। এখন আই ডোন্ট নো যে কোয়েশ্চেন অ্যান্সার সেশন এখানে আছে কি নাই। ইয়েস স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার কোশ্চেন আনসার সেশন কিছু কমেন্টে যদি কোশ্চেন থাকে ওগুলো হচ্ছে আমরা একটু আপনার কাছে কনভে করি, আপনি প্লিজ যদি প্লিজ, হ্যাঁ বলো। স্যার একটা কোশ্চেন ছিল যে রিস্ক গ্রুপ কাদের ইসোফেজিয়াল কার্সিনোমার জন্য, অ্যাকচুয়ালি এটিওলজিক্যাল ফ্যাক্টরটা যদি একটু ডেসক্রাইব করতেন যে ফ্যাক্টর আছে কিনা, এরকম ডিফাইন কোন ফ্যাক্টর, আর কোনটা হচ্ছে কোনটা রিস্ক গ্রুপ কারো আমি বুঝিনি। ইসোফেজিয়াল কার্সিনোমার জন্য যে হুম। কজিওলজি বা এটিওলজিক্যাল কোনো ফ্যাক্টর আছে কিনা যে এই কারণে হতে পারে, আর রিস্ক গ্রুপ আছে কিনা স্যার, কাদেরকে আমরা রিস্ক গ্রুপ হিসাবে ফেলবো? থ্যাংক ইউ। আচ্ছা, আমি তো এটিওলজিক্যাল ফ্যাক্টরটা ডিসকাস করেছিলাম একদম শুরুর দিকে। আমার মনে হয় যিনি প্রশ্ন করেছে সে মানে হয়তো খেয়াল করেনি, আমি তারপর আবার একটু বলছি। আচ্ছা স্যার। সেটা হচ্ছে যে রিস্ক ফ্যাক্টর আমি আলাদা আলাদা বলেছিলাম। স্কোয়ামাস সেল কার্সিনোমা এবং এডেনোকার্সিনোমার জন্য দুইটা একটু ডিফারেন্ট। সো স্কোয়ামাস সেল কার্সিনোমার জন্য মোস্টলি স্মোকিং অ্যান্ড অ্যালকোহল অ্যান্ড সাম ডায়েটারি ফ্যাক্টরস, আর হচ্ছে অ্যাকালেশিয়া, কস্টিক স্ট্রাকচারস। এগুলো কস্টিক স্ট্রাকচারস মানে হচ্ছে গিয়ে যে কেউ যদি কস্টিক কোনো কিছু মানে ইনহেলেশন করে, যেমন ইনজেকশন করে, যেমন হচ্ছে কেউ হারপিক খেয়ে ফেলো, স্যাভলন খেয়ে ফেলো, অ্যাসিড বা অ্যালকালি কিছু খেয়ে ফেলো, সেই সমস্ত ক্ষেত্রে। আর রিগার্ডিং এডেনোকার্সিনোমা সবচেয়ে কমন হচ্ছে ব্যারেটস ইসোফ্যাগাস, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ অ্যান্ড হায়াটাল হার্নিয়া, ওবেসিটি, স্মোকিং অ্যাজ ওয়েল। এগুলোই হচ্ছে গিয়ে রিস্ক ফ্যাক্টর। জি স্যার, রিস্ক ফ্যাক্টরের কন্ডিশনগুলো কি তাহলে আমরা প্রি ক্যান্সারাস কন্ডিশন হিসেবে কাউন্ট করব স্যার? প্রি ক্যান্সারাস হচ্ছে শুধুমাত্র ব্যারেটস, এর মধ্যে Okay, sir. ওবেসিটি তো আর প্রি ক্যান্সারাস না, জাস্ট ব্যারেটস যদি হয়। ব্যারেটস হচ্ছে, যেহেতু আমি বলেছি ব্যারেটস হলো মেটাপ্লাসিয়া, অর্থাৎ রিপ্লেসমেন্ট অফ দ্য স্কোয়ামাস এপিথেলিয়াম বাই কলামনার এপিথেলিয়াম। ফলে ব্যারেটসটাকে শুধুমাত্র বলা হয়ে থাকে ইট ইজ প্রি ইনভেসিভ। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার ইসোফেগাস্টোমির পরে পেশেন্ট কি পুরোপুরি নরমাল ভাবে খাবার টাবার বা ডিসফেজিক প্রবলেমটা পুরোপুরি চলে যায় কিনা, বা কোনো ইসোফ্যাগাস ইনস্ট্রাকশন থাকা? কোনটা কোনটা, ইসোফ্যাগোস্টমি নাকি ইসোফ্যাগাস ইসোফেগাস্টোমি জেজুনোস্টমি? স্যার, কিউরেবল যে অপারেশন থাকে, যে আচ্ছা, কোনো ওকে ওকে অপারেশনের ওকে পর, ওকে, মানে সার্জারির তাহলে পরে কোনো ওকে অ্যাডভাইস? ওকে, ডেফিনেটলি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সেটা হচ্ছে যে ইসোফ্যাগো জেজুনোস্টমি আমরা যখন করছি তখন একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো যে আমি আবার যদি একটু ওখানে যাই, আচ্ছা, ইসোফ্যাগো জেজুনোস্টমি আমরা যদি করি তাহলে কি হচ্ছে, আমি এখানে আমি যে ছবিটা দেখাচ্ছিলাম অপারেশনের, সেটা যদি আমি একটু দেখাই আবার, দেখো যে এখানে আমাদের যে ফুড টিউবটা থাকে সেটা হচ্ছে ফুড পাইপ, তার মানে প্রথমে ইসোফ্যাগাস, তোমার দেখতে পাচ্ছ তো না? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে তোমার স্টমাক, তাই না? এরকম জিনিসটা থাকে। সো আমার ইসোফ্যাগাসের কাজ কি? ইসোফ্যাগাসের কিন্তু কোনো ডাইজেস্টিভ রোল নাই। ইট ইজ লাইক এ পাইপ। এটার কাজ হচ্ছে to transmit the food particles from oral cavity into the stomach. And stomach acts as reservoir. At the same time, some part of digestion occurs in stomach.
এখন যখন আমার এই জায়গা থেকে আমি এটাকে রিমুভ করে ফেললাম, সো এখানে ফিক্স করে দিলাম, তার মানে আমার স্টোমাকটা নাই, তার মানে কিন্তু আমার রিজার্ভারটা নাই। ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমার রিজার্ভার থাকলো না। আরেকটা জিনিস হচ্ছে রিজার্ভার যখন থাকলো না, আরেকটা জিনিস আমাদের ডিস্টাল অ্যান্ট্রাম থেকে কয়েকটা জিনিস বের হয়, সেগুলো আমাদের কি করে তোমরা সবাই জানো যে এখানে আমাদের যদি ইন্ট্রিনসিক ফ্যাক্টরস এখানে কতগুলো আছে যেগুলো আমাদের কি বলে আয়রন অ্যাবজর্পশনে সাহায্য করে, তাই না? তো ফলে এগুলো যদি না থাকে তখন পেশেন্টের এনিমিয়া হতে পারে, ভিটামিন ডেফিসিয়েন্সি হতে পারে। তাহলে একটা হচ্ছে পেশেন্ট এইখানে যখন ইসোফ্যাগাস এবং নিচে থেকে এনে জেজুনামের একটা পার্ট এটাকে জোড়া দেওয়া হলো, তার মানে হচ্ছে এখানে কিন্তু পুরো জিনিসটা কি হচ্ছে, এটা কিন্তু একটা পাইপ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে দেখো তোমরা এই জিনিসটা এখান থেকে এসে দিস লাইক এ পাইপ, জাস্ট একটা পাইপ। এখানে আমরা যদিও জেজুনামটাকে এনে এন্ড টু এন্ড জোড়া দিই না, সাধারণত আমরা এন্ড টু সাইড জোড়া দেই, বাট স্টিল এটা কিন্তু একটা পাইপের মতো হলো। ফলে রুগী যা খাবে সাথে সাথে কিন্তু এটা নিচে চলে যাবে, জেজুনামে চলে যাচ্ছে। সো রুগীকে আমার যেটা বলতে হবে সেটা হচ্ছে সে কিন্তু খুব শক্ত খাবার খাবে না, হুইচ ইজ ভেরি ডিফিকাল্ট টু ডাইজেস্ট, নাম্বার 1। তাহলে তাকে খেতে হবে সেমি সলিড, প্রথমে লিকুইড দেন সেমি সলিড খাবার, নাম্বার 1। আরেকটা হচ্ছে সে একসাথে বেশি খেতে পারবে না, কারণ তার কিন্তু রিজার্ভার নেই, আমাদের স্টোমাকটাই কিন্তু আমাদের রিজার্ভার হিসেবে কাজ করে। তাহলে তাকে বলতে হবে অল্প অল্প করে খাবেন, কিন্তু বারে বারে খাবেন। সে প্রতি 2 ঘন্টা পর পর হয়তো 100 to 150 ml বা পরবর্তীতে আস্তে আস্তে 200 ml পর্যন্ত খাবার কিংবা লিকুইড খেতে পারবে। তার মানে সে খাবে লিকুইড অ্যান্ড সেমি সলিড খাবার খাবে, অল্প অল্প করে খাবে, বারে বারে খাবে। তার চেয়েও মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে দেখো আমাদের কিন্তু স্টোমাকের, আমরা জানি যে স্টোমাকের যে এইখানে আপার এন্ডে কিন্তু কোনো অ্যানাটমিক্যাল স্ফিংটার নাই, সেই কারণেই কিন্তু জিইআরডি, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ যেটা বা ডিসঅর্ডার যেটা সেটা হয়। কারণ হচ্ছে আমাদের খাবারটা ব্যাকফ্লো করতে পারে কোনো কোনো সময়, তাই না? তাহলে এখানে কোনো অ্যানাটমিক্যাল স্ফিংটার নাই সেই কারণে। তাহলে এইখানে তো আরো কিছু নাই, এখানে তো আমার ইসোফ্যাগাস সরাসরি জেজুনামের সাথে। তাহলে এটা তো যদি গ্রাভিটির কথা চিন্তা করি, আমি যদি পেশেন্টের মাথা নিচের দিকে দিয়ে দিই তাহলে কি হবে, এই খাবার পুরাটাই কিন্তু ওর গলা দিয়ে চলে আসার কথা। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে যে এইখানে আমাদের নিচের দিকে যে আমরা রো এন্ড ওয়াই যখন করি, আমরা নিচের দিকে যে কিন্তু এই যে ডিওড্রেনামের যে অংশটা আছে সেটাকে কিন্তু আমরা একটা লিম দিয়ে নিয়ে দিই, সো যাতে বাইলটা নিচের দিকে চলে যেতে পারে। কিন্তু এই পেশেন্ট যদি ইভেন ফ্ল্যাট হয়েও শোয় তাহলেও কিন্তু এই খাবারটা ব্যাক ফ্লো করতে পারে ইনক্লুডিং বাইল। সেই জন্য আমরা পেশেন্টকে যেটা বলি, পেশেন্টকে বলি যে আপনি একটু মাথার দিকটা উঁচু করে শুবেন, কখনোই আপনি ফ্ল্যাট হয়ে শুবেন না, অলওয়েজ তার মাথার দিকটা একটু উঁচু থাকবে। কারণ হচ্ছে তার কিন্তু এখানে কোনো স্ফিংটার নাই, ফলে তার খাবার ব্যাক ফ্লো হবে এবং সে কিন্তু অধিকাংশ খাবার খাবে লিকুইড বা সেমি সলিড, ফলে এটা ব্যাক ফ্লো হওয়া সহজ। আরেকটা জিনিস বলতে হবে, সে খাবার সাথে সাথে খেয়ে সাথে সাথে কোনোভাবেই যেন ফ্ল্যাট হয়ে শুয়ে না পড়ে, কারণ তাহলে তার কি হবে, অ্যাসপিরেশন হবে। কারণ সে যা খাচ্ছে সেই খাবারটার সাথে সাথে ব্যাকফ্লো হবে এবং তার এই ইসোফ্যাগাসের সামনে দিয়ে তোমরা জানো ট্রাকিয়া আছে, সো এটা অ্যাসপিরেশন হয়ে নিউমোনিয়া হয়ে যাবে, পেশেন্ট নিউমোনিয়া হয়ে মারা যাবে। সো দিজ আর দ্য মোস্ট কমন যে অ্যাডভাইসগুলো আমরা দিয়ে থাকি আফটার সার্জারি। ধন্যবাদ স্যার এত সুন্দর এক্সপ্লেন করার জন্য। স্যার আরেকটা কোশ্চেন ছিল যে ট্রাকিওইসোফেজিয়াল ফিস্টুলা ছাড়া আর কোনো এরকম অ্যাসোসিয়েটিভ ডিজিজ নিয়ে প্রেজেন্ট করতে পারে কিনা আর্লি স্টেজ বা লেট স্টেজে? আর্লি স্টেজে তো সাধারণত অ্যাসোসিয়েটেড ফিচার নিয়ে প্রেজেন্ট করে না, সাধারণত লেট স্টেজেই বা অ্যাডভান্স স্টেজেই এটা ফিচার নিয়ে প্রেজেন্ট করে। সো আমি কিন্তু এটাও বলেছি যে এখানে কোন কোন অর্গানগুলোকে আসলে ইনভলভ করতে পারে, যে আমি এখানে বলেছিলাম দেখো যে নিয়ার বাই স্ট্রাকচার। সো হোর্সনেস অফ ভয়েস, ভয়েস চেঞ্জ হতে পারে পেশেন্টের, যদি দেখো যে তার ওজন কমে যাচ্ছে এবং খেতে ভাল লাগে না কিংবা খেতে গিলতে পারে না এবং সেই পেশেন্টের ভয়েস চেঞ্জ হয়ে গেছে, তখনই কিন্তু বুঝতে হবে যে এটা একটা কার্সিনোমা এসোফ্যাগাস হতে পারে এবং তার অলরেডি রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ ইনভলভ হয়েছে। যদি স্ট্রাইডর থাকে তাহলে ট্রাকিয়াকে ইনভলভ করেছে। এমপাইমা যদি প্লুরাল ক্যাভিটিকে ইনভলভ করে থাকে তাহলে ফুড
ফুড পার্টিকেলস কোথায় চলে যাবে? হ্যাঁ, ফুড পার্টিকেলটা প্লুরাল ক্যাভিটিতে চলে যাবে, তখন এখানে ইনফেকশন হবে এবং এমপাইমা থোরাসিস মানে হচ্ছে পাস ইন দ্য প্লুরাল ক্যাভিটি, ওখানে পাস ফর্মেশন হবে। আর যদি সিলিয়াক এক্সিস নোড ইনভলভ করে সেক্ষেত্রে ব্যাক পেইন হবে। সো এই জন্য দিজ আর দ্য ফিচার্স। অ্যাসপিরেশন নিউমোনিয়া নিয়ে প্রেজেন্ট করতে পারে পেশেন্ট। আর তো যেটা বললাম ট্রাকিওসোফেজিয়াল ফিস্চুলা, মানে এটা নির্ভর করছে কোন স্ট্রাকচারকে এটা ইনভলভ করে। প্লুরাকে ইনভলভ করলে একরকম ফিচার, এটা যদি ট্রাকিয়াকে ইনভলভ করে তাহলে ফিস্চুলা। এটা এরকম নির্ভর করে যে এটা কোন অর্গানকে বা আশেপাশে কোন স্ট্রাকচারকে এটা ইনভলভ করলো সেটার উপরে। ধন্যবাদ স্যার। স্যার আরেকটা কোশ্চেন ছিল যে বাংলাদেশের প্রেক্ষাপটে ইসোফেজিয়াল কার্সিনোমাটা কতটুকু কিউরেবল এন্ড কোন স্টেজ পর্যন্ত কমপ্লিটলি কিউরেবল? ধন্যবাদ আচ্ছা, স্যার। এইটা হলো বাংলাদেশের এবং বিদেশের সাথে তো আসলে কোনো বিষয় নাই। বিষয়টা হচ্ছে যে কোন স্টেজে আসলো, এবং আমি যেটা বলেছিলাম যে আমরা তো এক্সপার্টিস আসলে সব জায়গায় একই রকম থাকবে না, এটা খুবই স্বাভাবিক। এটা আমাদের ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে কিংবা সুপার স্পেশালিটি যে হসপিটালগুলো আছে, আমাদের টার্সিয়ারি লেভেলে হসপিটাল, সেখানে যেভাবে এইটা ট্রিটমেন্ট হবে ডেফিনেটলি হয়তো একটা ডিস্ট্রিক্ট লেভেলে হসপিটালে এটা হবে না। আরেকটা বিষয় হচ্ছে যে আমি যেটা বলেছি, এখন ট্রিটমেন্টটা আসলে নির্ভর করে যে আমরা প্রপার স্টেজিং করতে পারছি কিনা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আমাদের সবগুলো ট্রিটমেন্ট মডালিটি অ্যাভেলেবল আছে কিনা। যেমন আমি যেটা বলি, লোকালি অ্যাডভান্সড একটা কার্সিনোমা ইসোফেগাস যদি হয়, তাহলে আমরা কি চাই? প্রথমে আমরা নিউ অ্যাডজুভেন্ট কেমো রেডিয়েশন দিব। এখন যদি আমাদের বাংলাদেশে রেডিয়েট থেরাপি দেওয়ার ব্যবস্থাই আছে হাতে গোনা কয়েকটা মাত্র হসপিটালে, তাহলে চাইলেও কিন্তু একটা লোকালি অ্যাডভান্সড ক্যান্সারকে ট্রিটমেন্ট করা যাচ্ছে না যদি না ওই রোগীটা ওই সেন্টারে এসে পৌঁছতে পারে। তারপরেও কথা হচ্ছে আমাদের এই অল্প কয়েকটা যে সেন্টার আছে সেগুলো এত ওভারবার্ডেন থাকে, ফলে দেখা যাচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট টাইমে রোগী হয়তো সেই সিরিয়ালটাও পাচ্ছে না। ফলে একটা লোকালি অ্যাডভান্স ডিজিজ হয়তো কিছুদিনের মধ্যে অ্যাডভান্স ডিজিজে পরিণত হয়। ফলে এই সমস্ত কারণে আসলে ট্রিটমেন্ট হয়তো করা সম্ভব হয় না। তবে যদি এখানে আমরা বলি যে T3, হ্যাঁ দেখো স্টেজ 1A, এইটা ডেফিনেটলি কিউরেবল, এবং সেটা কিন্তু ইট ক্যান বি T3 N0 M0। এটা কিন্তু সরাসরি স্টেজ 1A কে কিন্তু সার্জিক্যাল ট্রিটমেন্ট করা যায়, যেটা আমি খুব বেশি তোমাদেরকে বলেছিলাম যে এটা তোমাদের ডিটেল দেওয়ার দরকার নাই, সেটা আমি আবার একটু যাই কারণ তোমাদের এই কোশ্চেনটা সেখানে আছে। সি, তাহলে এখানে দেখো স্টেজ 1 থেকে 3 and 4A, resectable, medically fit, definitive chemotherapy, pre-op chemotherapy, then surgery। এই যে এখানে যেটা বলা হয়েছে T1A N0 M0 যদি থাকে তাহলে আমরা সার্জারি করব বা ইসোফ্যাগেক্টমি করব। আমরা যদি দেখি যে T2 থেকে 4 কিন্তু N1 N প্লাস আর কি N1 বা N2, সেক্ষেত্রে কিন্তু যদি মনে হয় যে এটা সার্জিক্যালি এটা হচ্ছে রিসেক্টেবল, তাহলে আমরা কিন্তু সরাসরি রিসেক্ট করব না। আমরা যেটা করব, আমরা কেমো রেডিয়েশন দিব, ডাউন স্টেজিং করব, দেন হচ্ছে গিয়ে আমরা সার্জারি করব। কিন্তু দেখো যদি বলে যে না সার্জারি করা পসিবল না, তাহলে কিন্তু ডেফিনিটিভ কেমো রেডিয়েশন সেটাতে যেতে হবে। আর স্টেজ 4 ডিজিজ তো আসলে এখানে স্টেজ 4 মানে ছড়িয়ে যাওয়ার ডিজিজ, স্টেজ 4 এ সাধারণত ইসোফেজিয়াল কার্সিনোমার আউটকাম অত ভালো না। আমরা বলেছি 6 to 12 মান্থস হচ্ছে এভারেজ 5 মিন সার্ভাইভাল আর কি। সো আমার মনে হয় যে স্টেজ 1A এটাকে আমরা ধরতে পারি যে ডেফিনেটলি সার্জিক্যালি কিউরেবল। দেন তারপরে যদি এরপরে আমরা যেটা বলেছি যদি লিম্ফ নোড ইনভলভড হয় সেক্ষেত্রে আমরা কেমো রেডিয়েশন দিয়ে ডাউন স্টেজিং করব, আর যদি অ্যাডভান্সড হয় দেন প্যালিয়েটিভ। এবং বাংলাদেশে সবগুলো ট্রিটমেন্টই হয়, সুতরাং আমি বলবো যে বাংলাদেশে যদি প্রপার স্টেজিং করা যায় এটা ট্রিটমেন্ট করা সম্ভব। অসংখ্য ধন্যবাদ স্যার এত সুন্দর এক্সপ্লেইন করার জন্য। আপাতত আর কোনো কোশ্চেন পাচ্ছি না স্যার, তাহলে আপনার অনুমতি নিয়ে আমরা তাহলে শেষ করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় যে তাহলে আমরা আপাতত আজকে শেষ করি। আর এরপরে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে সেই কোয়েশ্চেনগুলো তোমরা চাইলে কালেক্ট করতে পারো এবং আমাকে যদি জানাও, আমি সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ওকে স্যার, অবশ্যই।
ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট ওকে, কোন পর্বে আসসালামু আবার আলাইকুম দেখা স্যার। হবে। ইনশাআল্লাহ নেক্সট উইক আবার। ওকে, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।